কিন্তু তারা এত তাড়াতাড়ি লাইফে গ্রো করতে পারবে, এত তাড়াতাড়ি প্রমোশন স্কোপ ব্যাংকিং এক্সামে আছে, বাকি অন্যান্য এক্সামে কিন্তু এই প্রমোশনাল স্কোপটা নেই। কতগুলো ভ্যাকেন্সি থাকে। আর ক্ষুদিরাম কোশ্চেন করেছে যে টাইপিং কি লাগে স্যার, টাইপিং এর স্পিড কি দেখে আগে। মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার স্যালারি কিন্তু উইথাউট পার্ক, সমস্ত সুবিধা ছাড়া 72,000 ইন হ্যান্ড, গ্রসে 78,000, এটাও কিন্তু একটা খুব ভালো দিক। আমাদের এই পার্টিকুলার সময়ে, এই যে আমাদের 2024 সালে, যেখানে আমাদের যে কোনো এখন ব্যাংকিং এর এক্সাম বা যে কোনো এখন কম্পিটিটিভ এক্সাম মারাত্মকভাবে টাফ হতে চলেছে, সেই এক্সামে সেই সময়ের দিকে দাঁড়িয়ে এখন কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, আমরা শুভজিতের জার্নি সম্বন্ধে জানবো, যে শুভজিৎ কিভাবে প্রিপারেশন নিয়েছে, কিভাবে আলটিমেটলি ব্যাংকিং এক্সামটা কে মানে তাকে মানে এক্সাইট করেছে যে আমি আর অন্য কোনো এক্সাম দেবো না, আমি খালি ব্যাংকিং এর এক্সাম নিয়ে ইন্টারেস্টেড থাকবো। তো একটু শুভজিৎ আমাদের সামনে আলোকপাত করো, যে আমি যদি প্রথম কোশ্চেনটা একটু করি। আচ্ছা, আমি একটু ডেকোরামটা মেনটেন করে করার কথা বলে দিই। যখন কোশ্চেন করবে, তখন একটা কোশ্চেনের অ্যান্সার পুরোপুরি শেষ হওয়ার পরেই কিন্তু নেক্সট কোশ্চেনটা একজন করবে, নাহলে কিন্তু কোনো কোশ্চেন ভালো করে দেখা যায় না, ভালো করে শোনা যায় না, যেটা আগের দিন হচ্ছিল। তো কেউ যদি একটা কোশ্চেন করে, তার কোশ্চেনের অ্যান্সার শুভজিৎ স্যার বা শুভজিৎ দা সঙ্গে সঙ্গে দেবে। তারপর সেই কোশ্চেনের অ্যান্সারটা পাওয়ার পরে দেন নেক্সট কোশ্চেনটা তোমরা অবশ্যই করবে, তাহলে আমাদের মেনটেন করতে, আমাদের এই ওয়েবিনারের ডেকোরামটা মেনটেন করতে হেল্প হয়। তো শুভজিৎ, আমি তোকে ওয়েলকাম জানাই, আমি তোকে তুই করেই বলছি। থ্যাংক ইউ শুভজিৎ, তোর ব্যস্ত সময় থেকে তুই সময়টা আমাদের দিয়েছিস, এটার জন্য আমরা খুব মানে আপ্লুত। তো ব্যাপারটা হচ্ছে, আমি তোকে প্রথম কোশ্চেনটা করবো, এটা আমি প্রথম কোশ্চেন করছি, তারপর আমরা স্টুডেন্টের কোশ্চেন নেবো। তো প্রথম কোশ্চেন আমি তোকে করতে চাই যে মানে এতগুলো তো কম্পিটিটিভ এক্সাম ছিল, আর আমরা জানি যে আমি আমি নিজে জানি যে তুই মাস্টার্সও করেছিস ম্যাথামেটিক্সে। তো এই এতগুলো এক্সামের মধ্যে বা এত এডুকেশন লাইনে এতগুলো অপরচুনিটিস আছে যা ছিল, তার মধ্যে ব্যাংকিং এক্সামটাকেই তুই কেন বেছে নিলি, মানে ব্যাংকিংটা তোকে কিভাবে এক্সাইট করেছে আর কেনই বা করেছে? না, আহ, এই কোশ্চেনটা দেওয়ার আগে থ্যাংক ইউ অয়ন। আহ, এরকম একটা হট টপিক, এরকম একটা ডিমান্ডিং টপিকের উপর ওয়েবিনার করার জন্য। আহ, এই মানে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে মানে আমাকে একটু ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিতে হবে আমার, কারণ আহ, সেটা হচ্ছে, আমি শুভজিৎ, শুভজিৎ শাহ, তুই যেটা বলে দিয়েছিস অলরেডি, বর্তমানে আরআরবি পিও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কর্মরত। এবার যে কোশ্চেনটা তুই করলি, যেটা হচ্ছে কেন ব্যাংকিং এ আসলাম। হুম। আমি যথারীতি গ্র্যাজুয়েশন করি ম্যাথামেটিক্স অনার্সে, দেন লাইফে কি করব বা কোন দিকে যাব, সে নিয়ে একটুখানি দিগ্ভ্রষ্ট হয়ে পড়ি। দেন কি করতে হবে আমাকে, সেটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রিসার্চ, বিভিন্ন অনলাইন ঘাটাঘাটি, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ওয়েবসাইট, এগুলো ঘাটাঘাটি করি। দেন আমি ডিসাইড করি যে আমি ব্যাংকিং এক্সামের জন্য প্রিপারেশন নেব। কেন নেব, যেটা আমার সবচেয়ে মেন যে দিকটা ব্যাংকিং এর জন্য রেখেছে, সেটা হচ্ছে ব্যাংকিং এর রিক্রুটমেন্ট প্রসেসটা। বাকি যদি আমি কম্পারেটিভলি বাকি সমস্ত এক্সামের সঙ্গে তুলনা করি, এই ব্যাংকিং এর যে রিক্রুটমেন্ট প্রসেসটা এতটাই স্মুথ, এতটাই ফাস্ট, এতটাই ফেয়ার, এই তিনটেই শব্দ যথেষ্ট যে ব্যাংকিং এক্সামটাকে ডিফাইন করার জন্য। আমি কেন বলছি রিক্রুটমেন্ট প্রসেসটা, কারণ ব্যাংকিং এক্সামটা, আমি এরপরে ডিটেলসে যখন তুই আমাকে বলবি, ডিটেলসে যখন আরো যখন যাব, তখন হুম। জানতে পারবে যে ব্যাংকিং এক্সামটাই কয়েকটা ফেজ থাকে, যে প্রিলি, মেন্স, দেন ইন্টারভিউ, কোনো কোনো এক্সাম ইন্টারভিউ নেই। এই যে হোল ওভার প্রসেসটা উইথিন 3 to 4 মান্থস এর মধ্যে কমপ্লিট হয়। হুম। কোনো এর মধ্যে কোনো নেই যে আহ, যে আজকে এক্সাম দিলাম, আমার 2 বছর পর রেজাল্ট আসছে, আমি রেজাল্টের কথা ভুলেই গেলাম, এরকম নেই। আজকে রেজাল্ট দিলাম, এক্সাম দিলাম, 7 দিনের মধ্যে তার রেজাল্ট, আইদার তুমি কোয়ালিফাইড অর নট। এটা হচ্ছে প্রথম কারণ যেটা আমাকে ব্যাংকিং এক্সাম অ্যাট্রাক্ট করেছিল। দেন ব্যাংকিং হচ্ছে মানে যেটা আমি যখন পড়তে পড়তে, এটা প্রথমে হয়তো বুঝিনি, পড়তে পড়তে আমি যখন রিয়ালাইজ করলাম, ব্যাংকিং কিন্তু এত একটা গ্রোয়িং সেক্টর ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। মানে এখানে যারা ক্লারিক্যাল বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ঢুকবে, কিন্তু তারা এত তাড়াতাড়ি লাইফে গ্রো করতে পারবে, এত তাড়াতাড়ি প্রমোশন স্কোপ ব্যাংকিং এক্সামে আছে, বাকি অন্যান্য এক্সামে কিন্তু এই প্রমোশনাল স্কোপটা নেই। মানে আমরা যে এক্সামটা দিয়ে ঢুকি, সেই এক্সামটা দিয়েই কিন্তু, তখন আইবিপিএস ছিল না, তখন অন্য কোনো এক্সাম ছিল, সেই এক্সামটা দিয়েই কিন্তু সে কোয়ালিফাই করে স্কেল 1 ম্যানেজার মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে জয়েন করেছিল। কিন্তু আলটিমেটলি কি লাস্টে আমরা তাকে দেখলাম লাইফে এত গ্রো আপ হয়,
ব্যাংকিং সেক্টরটাতে। লাস্টে সে যখন রিটায়ারমেন্ট করলো, সে তখন করলো চেয়ারম্যান, মানে এসবিআই এর টপ মোস্ট পোস্ট, আমাদের ব্যাংকের, ইন্ডিয়ার লার্জেস্ট ব্যাংকের টপ মোস্ট পজিশন থেকে সে রিটায়ারমেন্ট করলো। বাবা। এটা একটা কারণ যেটা যেটা করে আমাকে মানে প্রচন্ড অ্যাট্রাক্ট করেছিল এই হিস্ট্রিটা অন্তত। এটা এর সঙ্গে তো আরো অনেক কিছু আছে ভাই, যেটা হচ্ছে বলার, ব্যাংকিং জবের ক্ষেত্রে এখন আমি একটুখানি যেটা ছেলে মেয়েদের অ্যাট্রাক্ট করবে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে হ্যান্ডসাম স্যালারি। আমি মানে আমাদের 5 বছর পর পর একটা স্যালারি রিভিশন হয়, আহ, যেটাও একটা অন্যতম কারণ ব্যাংকিং এর গ্রোয়িং এর জন্য, মানে ব্যাংকিং এ যে জবে ঢুকবে, যে যখন প্রথমে ব্যাংকিং আমি ঢুকেছিলাম তখন ইন অ্যারাউন্ড 50K বা 51K টাইপ মানে স্যালারি ছিল, কিন্তু এটা প্রতি 3 মাস 3 মাস বা প্রতি 5 ইয়ার 5 ইয়ার্স ল্যাবে বাড়তে বাড়তে এখন কিন্তু একটা নিউ জয়েনির মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার স্যালারি কিন্তু উইথাউট পার্ক, সমস্ত সুবিধা ছাড়া 72,000 ইন হ্যান্ড, গ্রসে 78,000। এটাও কিন্তু একটা খুব ভালো দিক। আহ, বিভিন্ন তাছাড়া বিভিন্ন পার্ট তো আছে, হাউস রেন্ট অ্যালাউয়েন্স, ফুয়েল অ্যালাউয়েন্স, গাড়ির খরচা, ফার্নিচার অ্যালাউয়েন্স, বিভিন্ন আরো আছে। এই এই যে এই কটা দিক দিয়ে আমাকে মনে হয়েছে যে ব্যাংকিং জব বাকি জবগুলোর থেকে অনেকটাই আলাদা। অয়ন, দ্যাটস ইট। আচ্ছা, আচ্ছা। তো এই এই জিনিসপত্রগুলো মানে অ্যাট্রাক্টটা করেছে, এবং মানে আমি একটু শুনে অবাক হলাম। মানে আমি নিজে মানে আমি জানি না আমার স্টুডেন্টরা কতটা সিরিয়াস থাকে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনের দিকে। বাট আমি এতটা কিছু, আমি যখন কোনো নতুন সিচুয়েশন ঢুকি আমি এতটা কিছু রিসার্চ করি না তুই যতটা করেছিস। মানে তুই প্রত্যেকটা দিক মানে তুই মানে আমি সবাইকে এটা বলবো, তোমরা ব্যাপারটা এগ্রি করো কিনা একটু বলবে, আমার চ্যাটে রেসপন্স করবে, যে ও এভরি খুঁটিনাটি তোমরা একটা ভালো করে দেখো, যে এটা একটা ভালো অ্যাসপিরেন্টেরও ধর্ম, যে একটা এক্সাম সে দিতে যাচ্ছে, তাহলে সেই এক্সামটা কোয়ালিফাই করার জন্য সে পরিশ্রম করবে। বাট কোয়ালিফাই করার পরে যেটা পাবে, সেটা ওই পরিশ্রমটা ওয়ার্থ ইট কিনা সেটাকে বুঝতে হবে। যে আমি সারাদিন বললাম, 12 ঘন্টা বললাম, 14 ঘন্টা বললাম, 16 ঘন্টা বললাম, করে আমি একটা এক্সাম কোয়ালিফাই করলাম, বাট সেখানে স্যালারি আমার 25,000 টাকা বা 30,000 টাকা বা 35,000 টাকা, বা তারপরে গ্রোথ ভালো নেই, বা হয়তো প্রথমে হিউজ স্যালারি পরে ভালো গ্রোথ নেই। তাহলে এই যে একটা রিসার্চ, প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যে কোনো এক্সাম তুমি দিতে যাও না কেন, এই যে রিসার্চটাও করেছে, যে পরবর্তীকালে আমি যদি কোয়ালিফাই করে যাই, করবো তো আমি অবশ্যই, এর পরে আমাদের কি হবে, পরে আমার গ্রোথটা কিভাবে হবে, আমি কোথায় গিয়ে আলটিমেটলি থামবো। আমি দেখি যে প্রিভিয়াস যারা এই এক্সাম গুলো কোয়ালিফাই করেছে তারা লাস্টে রিটায়ারমেন্ট করেছে কোথায়। এই রিসার্চটা করা কিন্তু যে কোনো অ্যাসপিরেন্টের ক্ষেত্রে দরকার। আর শুভজিতের কাছে কেউ ছিল না, ও নিজে নিজে করেছে, বাট আমাদের কাছে শুভজিৎ আছে, যে এই গাইডেন্সটা আমাদেরকে দিচ্ছে। তো আমি আবার থ্যাংক ইউ তোকে জানাচ্ছি শুভজিৎ, যে এই জিনিসটা পুরোপুরি ভাবে বলার ওয়েলকাম জন্য। ওয়েলকাম। এবার আমি তোকে যে নেক্সট কোশ্চেনটা করব, সেই কোশ্চেনটা হচ্ছে যে, দেখ প্রবলেমটা হয়ে যায়, আমি মানে আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম বা আমার স্টুডেন্টের যে প্রবলেমটা হয়, যে সিইউ অনার্স তুই জানিস যে কিরকম ভাবে টাফ, বা কিরকম এখন আমাদের থেকেও আরো অনেক বেশি টাফ হয়ে গেছে অনার্সটা। মানে আমি নিজে ওদের সামনে বলছি যে আমরা যেসব পরীক্ষা দিতাম এখন তার থেকে অনেক সিলেবাস হাই লেভেলে রয়েছে, টাফ হয়ে গেছে। তো ওদের না সারা সময়টাই ওই অনার্স পড়তে পড়তেই কেটে যাচ্ছে। তো এই যে খেয়াল রাখা যে কখন কি রিক্রুটমেন্ট বেরোচ্ছে, কখন কোন এক্সামের জন্য মানে আমাদের রিক্রুটমেন্ট আসছে, কখন কোন এক্সামের মানে কোন ব্যাংকের এক্সাম চলছে সো কল যদি আমি বলি, সেইগুলো ওরা জানতে পারে না। তো তুই যদি আমাদেরকে একটু ক্ল্যারিফাই আচ্ছা। করি যে কটা ব্যাংকিং এর এক্সাম আছে, হ্যাঁ, কবে কবে এক্স্যাক্টলি সেই বাট এক্সামের ফর্ম গুলো বেরোয়, এবং কত দিনের মধ্যে ওটা কমপ্লিট, একটু তাহলে ভালো হয় জিনিসটা। সবাই হ্যাঁ নোট ডাউন করবে মানে কাইন্ডলি একটু এটা, তাহলে তোমাদেরই ভালো হবে। হ্যাঁ, যেটা মানে যেটা আমি বললাম এটাও একটা কারণ হতে পারতো, কারণ ব্যাংকিং এক্সামের যেটা সবচেয়ে বড়, আইবিপিএস বলে একটা ইনস্টিটিউট আছে, হুম, ইন্ডিয়ান ব্যাংকিং পার্সোনাল সিলেকশন ইনস্টিটিউট অফ ব্যাংকিং ফর পার্সোনাল সিলেকশন বলে একটা ইনস্টিটিউট আছে, যে সমস্ত ব্যাংকিং এক্সাম কন্ডাক্ট করে। মানে যেরকম এসএসসি সিজিএল সিএইচএসএল করে, এরকম ব্যাংকের সমস্ত এক্সাম কন্ডাক্ট করে আইবিপিএস। হুম, হুম, যাদের সবচেয়ে ভালো দিক, প্রথমেই বছরের জানুয়ারি মাসের প্রথমেই তারা একটা ক্যালেন্ডার পাবলিশ করে দেয় যে আমরা এই সময় এই এক্সাম নেব। ব্যাংকিং এর আসার একটা কারণ মানে স্কোপটা, ব্যাংকিং এ ইন জেনারেল আইবিপিএস এর চারটে, মানে আমার ইন জেনারেল ক্যান্ডিডেট চারটে এক্সাম হবেই। হুম, একটা হচ্ছে আরআরবি পিও, আরআরবি ক্লার্ক। আরআরবি হচ্ছে রুরাল রিজনাল ব্যাংক, মানে হচ্ছে যে গ্রামীণ ব্যাংকগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, 3টি গ্রামীণ ব্যাংক, আমাদের ওভারঅল কলকাতা ছাড়া বাকি সমস্ত ডিস্ট্রিক্টে আছে, তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মানে পিও আর ক্লার্কের এক্সাম। আর একটা হয় আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, হুম, যেটা হচ্ছে আমাদের ন্যাশনালাইজড ব্যাংক গুলো রয়েছে। ন্যাশনালাইজড ব্যাংক কি কি রয়েছে, যেমন ধরো ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, এরকম। তারপরে হচ্ছে ইউনিয়ন ব্যাংক।
তারপরে তোমার হচ্ছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ, পিএনবি, যে আর বাকি যেই ন্যাশনালাইজ ব্যাংকগুলো, সেই সমস্ত ব্যাংকের জন্য সমস্ত ব্যাংক মিলিয়ে একটা রিক্রুটমেন্ট হয়, সেটা হচ্ছে আইবিপিএস ক্লার্ক অ্যান্ড আইবিপিএস ক্লার্ক ফর দ্য সুমিত, আমি একটু তোকে ক্যাশিয়ার যদি পোস্ট। কাটি, একে আমি একটু কাটি, হুম তাহলে তুই হুম বলতে হুম হুম চাইছিস যে আমাদের দুখানা ভাগ আছে, একটা হচ্ছে আরআরবি, আরআরবি পুরো কন্ডাক্ট করে, একটা হুম। হচ্ছে তোর আইবিপিএস কন্ডাক্ট, তাই তো? হ্যাঁ, না তাই তো? না 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 না, অ্যাকচুয়ালি আইবিপিএস প্রত্যেকটা এক্সাম কন্ডাক্ট করে, ঠিক আছে। আচ্ছা। আমি যদি পুরো নাম বলি, আইবিপিএস আর আরবিপিও, আর একটা হচ্ছে আইবিপিএস শুধুমাত্র পিও বলি, যেটা যেটা ফর ন্যাশনালাইজড ব্যাংক। আর আচ্ছা। আরআরবিপিওটা অনলি ফর দ্য আরআরবি। আচ্ছা। এক্সাম হচ্ছে টোটাল চারটে। আরআরবি ক্লার্কের জন্য সেপারেট এক্সাম, হুম। আরআরবি পিওর জন্য সেপারেট এক্সাম, আইবিপিএস পিওর জন্য সেপারেট এক্সাম, আইবিপিএস ক্লার্কের জন্য সেপারেট এক্সাম। এই চারটে এক্সাম আর আইবিপিএস কন্ডাক্ট করবেই প্রতি বছর। হুম। প্রথমেই যেটা বলি, এছাড়াও বিভিন্ন কিন্তু আরো এক্সাম হয়, যেগুলোর সিলেবাস বা যেগুলো পরে আসবো, সেগুলো কিন্তু প্রায় সেম, মানে সমস্ত যে আরো ব্যাংকিং সেগুলো আইবিপিএস ই কন্ডাক্ট করে, কিন্তু সেগুলো নিজস্ব 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 ব্যাংক রিক্রুটমেন্ট বের করে। আচ্ছা। সেটার কোনো নিশ্চয়তা না থাকলেও প্রতি বছর ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক, এরকম বিভিন্ন ডাইরেক্ট রিক্রুটমেন্টও কিছু হয়, প্লাস ইন্স্যুরেন্স সেক্টরও আছে একটা। হুম। শুধু ব্যাংকিং নয় অয়ন, এখানে একটা প্রসঙ্গত বলে রাখতে পারি, এলআইসি, যার হুম। সিলেবাস কিন্তু ব্যাংকিং এর সঙ্গে কভার হয়, হুম। বা ইউআইসিএল, বিভিন্ন ইন্স্যুরেন্স এক্সাম, এই এক্সাম গুলোও কিন্তু কভার হয়। মানে ওভারঅল ব্যাংকের যদি একটা ধারণা দিই, ওভারঅল 8 থেকে 10টা এক্সাম বছরে হবেই। আমি যে মেন একটা এক্সাম মানে ছেড়ে দিলাম, ওই যে বলেছে মানে, সেটা আমি আসছিলাম, মানে যেটা ব্যাংকিং এক্সপার্টদের একটা এম, ড্রিম বলতে পারো, সেটা হচ্ছে এসবিআই, যেটা যেটা আমি শুরু করেছিলাম, এসবিআই এক্সাম, মানে এসবিআই পিও, এসবিআই ক্লার্ক। এটা কিন্তু আইবিপিএস এক্সামটা টেন্ডার নিয়ে কন্ডাক্ট করলেও, এটা কিন্তু সম্পূর্ণভাবে মানে মেনটেন করে হচ্ছে এসবিআই। মানে এসবিআই ওর রিক্রুটমেন্ট প্রসেস বের করবে, এসবিআই ওর নোটিফিকেশন বের করবে, সেটা পুরো একদম সেপারেট ভাবে। এবার আমি এক এক করে আসছি। প্রথমেই বছরের শুরুতে যে এক্সামটা হয়, সেটা হচ্ছে আরআরবি পিও আর আরআরবি ক্লার্কের এক্সামটা। এই হুম। এক্সামটার এই কদিন পরেই, মানে আজকে এটা এপ্রিল মাস চলছে, মে জুন মাস নাগাদ এর নোটিফিকেশন বেরাবে, একসঙ্গে একটাই সবাই কম্বাইন সবাই একটু নোটিফিকেশন বের। লিখে নাও, আমি আবার রিকোয়েস্ট করছি, প্রত্যেকে লিখে নাও, যারা দরকার তারা কিন্তু এইগুলো লিখে নাও, কারণ আমরা যখন ওয়েবসাইটে ঘাঁটতে যাই, যখন গুগলে সার্চ করি না, অনেক ওয়েবসাইট আসে, আলটিমেটলি ঠিক ইনফরমেশনটা পেতে আমাদের লেট হয়ে যায়। তো এটা লিখে নাও, ও যেটা বললো সুমিত, তুই আরেকবার রিপিট করবি প্রথম হ্যাঁ হ্যাঁ এক্সামটা। একদম। প্রথমেই একটা নোটিফিকেশন আসবে, যেটা বছরের শুরু হয় এক্সামটা দিয়ে, সেটা হচ্ছে আরআরবি পিও এন্ড আরআরবি ক্লার্কের এক্সামের একটা জয়েন্ট নোটিফিকেশন আসে। সেটা হচ্ছে জুন মাস নাগাদ আসে, জুন আর জুলাই, কখনো জুনের লাস্ট উইক বা জুলাইয়ের ফার্স্ট উইকে আসে। যে এক্সামটা হয়, বা একদম এক্সামের ডেট ধরে দিয়ে দেয়, এই বছর এক্সাম আছে হচ্ছে, এই বছর এক্সাম আছে হচ্ছে, যদি আমি ইসে বলি, ক্লার্কের এক্সাম আছে আগস্ট মাসের 3 তারিখ, 4 তারিখ। আর পিওর আরআরবি পিওর এক্সাম আছে 10 তারিখ, 17 তারিখ, 18 তারিখ আগস্ট মাসে। মানে হুম। আগস্ট মাসে কিন্তু তার প্রিলি এক্সাম হয়ে যাবে, ঠিক হুম। আছে। হুম। প্রথম কথা বলে দিই, ব্যাংকের এক্সামের প্রত্যেকটা এক্সামের, যে কটা এক্সামের আমি নাম নিলাম, প্রত্যেকটা এক্সামের আগে বললাম 3টে পার্ট থাকে: প্রিলি, মেন্স অ্যান্ড ইন্টারভিউ। ইন্টারভিউ থাকে অনলি ফর দ্য পোস্ট ফর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অথবা পিও। ক্লার্কের ক্ষেত্রে দুটো থাকে, প্রিলি এবং মেন্স। মেন্সের উপরে যা যে নাম্বার আসবে তার উপরে কাট অফ হবে, তার উপরই সিলেকশন হয়ে যাবে, কার কোনো ইন্টারভিউ নেই। হুম। আহ, এই জন্য এটা এটা হলো আরআরবি পিওর প্রিলিমিনারি এক্সাম হবে কিন্তু আগস্ট মাসে, ঠিক আছে। পিও অ্যান্ড ক্লার্ক দুটো কিন্তু সেপারেট এক্সাম হবে, হুম। ঠিক আছে। আর হুম। এরপরেই হবে হচ্ছে মেন্স এক্সাম হবে, যদি প্রিলি কোয়ালিফাই করো, প্রিলির কোয়ালিফাই হলে, প্রি অবশ্যই কোয়ালিফাই হবে, প্রিলি কোয়ালিফাই হলে তারপরে মেন্স হবে কিন্তু সেপ্টেম্বর মাসে। হুম। সেপ্টেম্বর মাসে মেন্স হবে, অ্যান্ড দেন অক্টোবর নভেম্বরে তার ইন্টারভিউ হয়, এবং সবচেয়ে বেস্ট দিন, আরআরবি পিও বা আরআরবি ক্লার্কের রেজাল্ট ফিক্স ডেট অ্যানাউন্স হয়, সেটা হচ্ছে 1 জানুয়ারি, মানে বছরের 2025-এর 1 জানুয়ারি তার রেজাল্ট অ্যানাউন্স হবে। মানে একদম একদম শিডিউল্ড হবেই 1 জানুয়ারি, সে রোববার পড়লে ওই দিন অ্যানাউন্স হবে 1 জানুয়ারি। আরআরবি পিওর পুরো টেনিওর কমপ্লিট এখানে। মানে আচ্ছা। আমার শুরু হচ্ছে আগস্ট মাসে এক্সাম, আগস্টে প্রিলি এক্সাম হবে, নভেম্বরে, সরি, সেপ্টেম্বরে হবে হচ্ছে মেন্স এক্সাম, দেন অক্টোবর নভেম্বরে অনলি ফর শুধুমাত্র পিওদের জন্য ইন্টারভিউ অক্টোবর হুম। নভেম্বর মাসে কন্ডাক্ট হবে, অক্টোবরের লাস্ট উইক বা নভেম্বরের ফার্স্ট উইক। অ্যান্ড দেন তো রেজাল্ট বেরাবে হচ্ছে জানুয়ারির একদম 1 তারিখ। এটা হচ্ছে আরআরবি টোটাল প্রসিডিওর, হুম। ঠিক আছে। এবার আসছি আমি আইবিপিএস পিও এন্ড আইবিপিএস ক্লার্ক, এই যে দুটোর জন্য কিন্তু সেপারেট সেপারেট নোটিফিকেশন হয়। আরআরবি পিওর জন্য যেরকম, ক্লার্কের জন্য একটাই নোটিফিকেশন হবে, জয়েন্টলি নোটিফিকেশন, ফর্ম ফিল আপ দুটো করতে হয়, আরআরবি পিওর জন্য আলাদা, ক্লার্কের জন্য আলাদা।
ফর্ম ফিল কিন্তু আপটা কোন মাস থেকে আইবিপিএস হয় শুভজিৎ, একটু বলে দিত। আরআরবি টা তো। ওই আরআরবির ক্ষেত্রে হবে জুনের লাস্ট উইক বা জুলাইয়ের ফার্স্ট উইক। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তুই এবার যেটা জুনের, বলছিস। হ্যাঁ, এবার আসছি আমি। দেন ওই এক্সাম চলাকালীন তারপরেই হবে ওই আইবিপিএস ক্লার্কে, তারপরেই নোটিফিকেশন আসবে আইবিপিএস ক্লার্কের, মানে অফিসার, মানে আমার ক্যাশিয়ার পোস্ট যেগুলো আছে ব্যাংকে, হুম বিভিন্ন হুম। ন্যাশনালাইজড ব্যাংকে, সেই পোস্টের জন্য নোটিফিকেশন আসবে। তার প্রিলিমিনারি এক্সাম নোটিফিকেশন আসবে হচ্ছে আগস্ট মাসে। আচ্ছা আচ্ছা। আগস্ট মাসে, আগস্ট মাসের ফার্স্টে বা জুলাই মাসের একদম লাস্টে, মানে আরআরবি পিওর নোটিফিকেশন আসার পর পরই, তার পরপরই কিছুদিন তোর পরেই এটা আইবিপিএস আসে। আছে। আইবিপিএস পিও আছে, মানে ব্যাংকের এক্সামের শিডিউল শুরু হয় হচ্ছে আগস্ট মাস থেকে, কন্টিনিউ এক্সাম, প্রতি উইকে এক্সাম থাকে, হুম হুম। মানে ওইভাবে শিডিউলটা হয় ওদের। প্রিলিমিনারি এক্সামের ডেট বলে দিয়েছে ওরা ক্লার্কের জন্য 24শে আগস্ট, 25শে আগস্ট, 31শে আগস্ট। মানে আচ্ছা, বুঝতে পারলো, ওইদিকে আরআরবি পিওর ডেটটা জাস্ট শেষ হচ্ছে আর আইবিপিএস ক্লার্কের এক্সাম চালু হচ্ছে। শুরু হয়ে যাবে ওরে বাবা। মানে মানে একদম একটা প্রিপারেশন বেসেই কিন্তু চলবে এই সমস্ত এক্সাম। হুম। ওভারঅল সিলেবাসে যখন আসবো তখন বলতে পারবো। আর মেন্স হবে অক্টোবর মাসে, কিন্তু এর রেজাল্টটা বেরাবে হচ্ছে এপ্রিলের 1 তারিখে। আচ্ছা, মানে পরের এপ্রিল বছর মাসের 1 তারিখ, এপ্রিলের একবার। এপ্রিলের 1 তারিখে, মানে এটা ফিনান্সিয়াল, যেহেতু মাস জানে সবাই, এপ্রিল টু মার্চ ফিনান্সিয়াল ইয়ার ধরে দেশের, আমরাও ধরি ওটাই আরআরবিতেও, বাট এখানে ওই ফিনান্সিয়াল ইয়ারটা মেনটেন করে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারের প্রথম দিনের আইবিপিএস পিও আইবিপিএস ক্লার্কের রেজাল্ট বেরায়। এটা আইবিপিএস ক্লার্ক গেল আগস্ট মাসে পরীক্ষা, অক্টোবর মাসে মেন। হুম ঠিক আছে। হুম আমি তোকে একবার দিয়ে দেবো যে হুম। শিডিউলটা আছে, মানে আমার কাছে একটা পিডিএফ আছে, মানে আইবিপিএস ক্যালেন্ডারটা আছে, সবাই পেয়েও যাবে আইবিপিএস। আমি তোকে একবার দিয়ে দেবো আইবিপিএস এর যে অফিসিয়াল ক্যালেন্ডার, তোকে আমি পাঠিয়ে দেবো, তুই একটু শেয়ার করে দিত ওদের হ্যাঁ সঙ্গে, হ্যাঁ, একদম শেয়ার তাহলে করো, ওরা কোনো সমস্যা নেই। তাহলে। হুম আর প্রবেশনারি অফিসার পিওর যে এক্সামটা হয়, সেটার প্রিলিমিনারি এক্সাম হবে অক্টোবর মাসে, মানে আমাদের হুম পুজোর ঠিক পর পর এই এক্সামটা হয় কিন্তু আমাদের। হুম। 19শে অক্টোবর, 20 অক্টোবর নোটিফিকেশন আসবে সেপ্টেম্বর মাসে। এর নোটিফিকেশন আসে সেপ্টেম্বর মাসে, এক্সাম হবে অক্টোবর মাসের 19 তারিখ, 20 তারিখ, মেন্স হবে নভেম্বর মাসের 30 তারিখ। হুম। ঠিক আছে। আর ইন্টারভিউ হয় ওই জানুয়ারির ফার্স্ট উইকে বা ডিসেম্বরের লাস্ট উইকে এটা তুই ইন্টারভিউ। কোন এক্সামটা বললি? আইবিপিএস পি? পিও মানে আইবিপিএস প্রফেশনাল অফিসার, ন্যাশনালাইজড ব্যাংকে প্রফেশনাল। যে পিও গুলো হয়, পিএনবি পিও, ইউনিয়ন ব্যাংক পিও, বা বিভিন্ন যে ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক পিও, এই সমস্ত পিও গুলো। আর আচ্ছা। একটা এক্সাম আছে যেটা আমি এমনি বলে রাখি, স্পেশালিস্ট অফিসার বলে একটা এক্সাম হয়, যেটাতে হয়তো যদি এখানে এখানে কি তোরই স্টুডেন্ট বেশিরভাগ, আশা করি বেশিরভাগ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে এখানে আমারই হয়তো স্টুডেন্ট নাকি। প্রায় সব, হ্যাঁ। তাহলে আমরা হয়তো এলিজেবল নয়, বাকি যারা আইটি ফাইটি থাকে, আর যারা স্পেশালাইজড অফিসার হয়, আইটি সিএ, ওদের জন্য একটা সেপারেট এক্সাম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা নিয়ে আর বেশি ডেপথে না যাওয়াই ভালো, সেটা নিয়ে আমাদের দরকারও নেই অতটা। মেনলি আমাদের মানে এই 4টে এক্সামই ফোকাস। দেন এসবিআই আসে। এসবিআই এর কোনো ফিক্স শিডিউল নেই। এসবিআই কোনো বছরের শুরুতে আসে, কোনো বছরের শেষে আসে। এই বছর এসবিআই আসবে, এসবিআই লাস্টের দিকে আসবে, কারণ ভোটের জন্য কি হয়েছে, আগের রেজাল্ট গুলো পেন্ডিং থেকে গেছে, হুম এখনো রেজাল্ট পাবলিশ করতে পারেনি এসবিআই। তাই জন্য এই বছর এসবিআই লাস্টের দিকে আসবে, এসবিআই ক্লারিক্যালও এই বছর আসবে লাস্টের দিকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে ওভারঅল মানে শিডিউল আপাতত বলা যেতে পারে, ফিক্স শিডিউল আইবিপিএস পিও, আরআরবি পিওর ফিক্স শিডিউল আছে, এসবিআই বা বাকি এলআইসির জন্য কোনো ফিক্স শিডিউল নেই। আরো একটা কথা যেটা আমি মানে বিভিন্ন যেহেতু অ্যাসোসিয়েশন বা ইউনিয়নের সঙ্গে যুক্ত আছি, তাই জন্য আমি এটা জানি, এলআইসিরও কিন্তু এবার ভালো ভ্যাকেন্সি আসছে এলআইসি অ্যাসিস্ট্যান্টে, আচ্ছা, যেটা এবার একটা তাহলে সবার সবাই জন্য জেনে খুব রাখো। ভালো সুযোগ একটা। ভালো সুযোগ। আর বলছি যে এটার জন্য কি গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগে, নাকি এটার জন্য গ্র্যাজুয়েশন লাগে? হ্যাঁ, এটা প্রসঙ্গত বলি, অনেকের মনে একটা ডাউট থাকে, আমার মনেও ছিল প্রথমে। আমার বাড়ি থেকে বলছে ব্যাংকের জন্য পড়বি, ব্যাংক নিয়ে তো কমার্স নিয়ে পড়তে হয়। হুম। মানে অনেকের মনে একটা ডাউট থাকে, ব্যাংক নিয়ে তো কমার্স নিয়ে পড়বি, অ্যাকাউন্টেন্সির ব্যাপার থাকে, একদম নয়। প্লেন গ্রাজুয়েশন, মানে আমরা সবাই এলিজেবল গ্রাজুয়েশন করলে, আচ্ছা প্রত্যেকটা এক্সামে এলিজেবল এর আচ্ছা, মধ্যে। গ্র্যাজুয়েশন গ্রাজুয়েশন করতে করতে কি এটা দেওয়া যায়, নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেই আমি এটার জন্য? কমপ্লিট হওয়ার পরে একটা ফিক্সড ডেট থাকে, যেমন আচ্ছা নোটিফিকেশন যে ডেট থাকবে সেই ডেটের মধ্যে, বা নোটিফিকেশন ধর এই মাসে যদি আজকে শেষ দিন হয় ফিল আপ করা, তাহলে আজকে দিনের মধ্যে তার রেজাল্টটা পাবলিশ হওয়া চাই, আচ্ছা। মানে রেজাল্ট পেন্ডিং থাকলেও যাওয়া যাবে না। মানে ওরা যদি ব্যাংকিং এর প্রিপারেশন নেয় এখন থেকে, এখানে যেমন ফোর্থ সেমিস্টার আছে, হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার আছে, সিক্স সেমিস্টার, ওরা যদি এখন থেকে প্রিপারেশন নেয়, তাহলে বলতে পারি যে হ্যাঁ, না, ওরা গ্র্যাজুয়েশন ওরা কমপ্লিট করার পরে ওদের ভালো চান্স আছে একটা, ভালো মোটামুটি। চান্স আছে। আর সেক্ষেত্রে একটা মানে যেহেতু ওরা যেহেতু দেয়, ওরা এমনি একটা করে দিতে পারে, সেটা এখন তো পরীক্ষায় এলিজিবল নয়, ওরা তাই হুম। পরীক্ষায় বসতে পারবে না, বিভিন্ন মক টক দিয়ে এমনি দেখতে পারে বা প্রিপারেশন নিতে শুরু করতে পারে। ভালো আচ্ছা, এবার সময় একজন এটা কোশ্চেন শুরু করেছে, করার। রাকেশ কোশ্চেন করেছে যে কতগুলো ভ্যাকেন্সি থাকে, আর ক্ষুদিরাম কোশ্চেন করেছে
যে টাইপিং কি লাগে স্যার, টাইপিং এর স্পিড কি দেখে? কম্পিউটারের শুধুমাত্র আরআরবি তে কম্পিউটারের কোশ্চেন থাকে, কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট বলে, মানে কম্পিউটারের কোশ্চেন বলতে মানে বেসিক কোশ্চেন গুলো, মানে কম্পিউটার নলেজ থাকে, কোনো কম্পিউটারের টাইপিং টেস্ট ফেস্ট কিচ্ছু থাকে না ব্যাংকের কোনো আচ্ছা এক্সামে। আচ্ছা। আর আর ভ্যাকেন্সি কতগুলো থাকে? ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি কোনো ফিক্স নেই। ভ্যাকেন্সি ডিপেন্ডস অন ব্যাংকের উপর ডিপেন্ড করে। কিন্তু ব্যাংকে আমি একটা খবর দিই, আরআরবির ক্ষেত্রে আমি যেহেতু আরআরবি তে অলরেডি জব করি, ব্যাংকের ইন্টারনাল খবরগুলো যেহেতু আমি পাই, হুম। সেজন্য বলতে পারি আরআরবি তে প্রতি গত লাস্ট 2 বছর যা ভ্যাকেন্সি থাকে সেম অ্যাজ, তার চেয়ে বেশি ভ্যাকেন্সি থাকবে, সেম অ্যাজ বা তার চেয়ে বেশি ভ্যাকেন্সি এবছরও থাকবে বা সামনের বছরও থাকবে। কারণ আরআরবির ক্ষেত্রে একটা ঘটনা হয়েছিল, আরআরবি তে 90-92 সালে রিক্রুটমেন্ট হয়, দেন এই 2010 পর্যন্ত আর কোনো রিক্রুটমেন্ট হয়নি আরআরবি তে, মানে হুম। গ্রামীণ ব্যাংকে কোনো একটা কারণে রিক্রুটমেন্ট হয়নি, যে একটা লং গ্যাপ পড়ে যায়। বা 90 সালে স্যাচুরেটেড ছিল, বা 90 সালে যারা জয়েন করেছে তারা কিন্তু সব এই 2024, 25, 26 মধ্যে একদম রিটায়ারমেন্ট করে যাচ্ছে। মানে আচ্ছা হিউজ ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে আরআরবি তে একটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলছে ফাইনাল ইয়ারে ভুল রেজাল্ট দিয়ে এক্সপিরিয়েন্সের জন্য ব্যাংকিং এক্সাম দিতে দিতে পারবে? পা- দিতে পারবে। দেখো আমি এটা মানে অফিসিয়াল প্ল্যাটফর্মে বা এটা ইউজ মানে জানি না, বাট আমি নিজে দিয়েছি। হুম। অয়ন অয়ন আমি আমি নিজে দিয়েছি এটা, কারণ আমি হুম। প্রথম প্রথম যখন প্রিপারেশন দিলাম আমি জানতাম আমি এক্সামটা কোয়ালিফাই করতে পারবো না, কিন্তু আমি এক্সাম হলের এনভায়রনমেন্টে নিজে যাচ্ছি, আমি এসসি করে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক তাহলে আছে, তো এটা এটা একটা এটা অফার ডিপেন্ড করে। সবারই থাকা উচিত, এটা সবারই একটা হ্যাঁ, চান্স আছে। তোরা পারলে, হ্যাঁ, মানে এখন তোরা, মানে এটা বলা উচিত না, এটা হয়তো ইলিগেল, বাট তোরা যদি হ্যাঁ, চাস একদমই একদমই, এটা আমরা এটা, অ্যানাউন্স করতে পারি না যদিও, বাট হ্যাঁ, এটা এটা যদি কেউ তোরা চাস, তোদের মনে তো সদিচ্ছা আছে, তুই যদি তোরা চাস, তোরা একবার গিয়ে দেখতে পারিস যে এক্সামটা কিরকম হয়, সেই এনভায়রনমেন্টটা কিরকম থাকে। তবে এটা না করাটাই ভালো একদম পর না থেকে করাটাই আমরা। ভালো। হ্যাঁ, বলছি গ্রাজুয়েশনের আগে পরীক্ষা বসে যাবে, ওটাই বললাম না, আমরা। না, মানে গ্রাজুয়েশনের আগে হবে না বলছিস, তাই তো? না, মানে ওই যদি, গ্রাজুয়েশন কমপ্লিটের রেজাল্ট পাবলিশ হতে হবে, বুঝলি? না না, ও রেজাল্ট যদি সাপোজ পাবলিশ হতে ভুল হবে। রেজাল্ট দেয়, ওই যে যেটা বলছিলাম এতক্ষণ ধরে। দেখ, দেখ আমি একটা কথা বলি, ফর্ম ফিল আপের সময় কোনো রেজাল্ট আপলোড করতে হয় না আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ কোনো পরীক্ষা মানে কোনো এক্সামে করে ফেলে। কিন্তু ব্যাপারটা কি হয় এখন তো বুঝতে পারছি, সমস্তই ডাটা নেয়, যেমন আধার কার্ড নাম্বার নেয় বা হ্যাঁ। বিভিন্ন নাম্বার টাম্বার নিয়ে এক্সামটা কন্ডাক্ট হয়। তাই মানে আমরা তো কখনোই মানে একটা ইলিগাল প্রসেসে কেউ অ্যাপিয়ার হবে সেটা চাইবো না। হুম 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 হুম। না, এটা এটা তাহলে, এখন তাহলে আমার তাদের মতে ওন এইসব চয়েস এগুলো না বা করে, হ্যাঁ, এগুলো না আর করে। এটা আমি ব্যতিক্রম বুদ্ধি বলে দিই, মানে প্রচুর মানে আহ, তুই যখন এটাতে এসছিস তুই দেখবি যখন করবি বা মানে প্রচুর মক টেস্ট প্রোভাইড করে দিবি, মক টেস্ট দিবে বা মক টেস্ট বিভিন্ন রকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা এরকম যে মক টেস্ট গুলো হয়, দেখি, আমার তারা তো যদি এখন তোরা ক্ষমতা থাকে মক আমি টেস্ট সেরকম দেয় কিছু অন্তত মানে মক তোদের। টেস্ট দিয়ে দেবো এদেরকে, যাতে তারা একটু, যাতে হুম, করতে পারে, যাতে তারা একটু হুম, আগে থেকে রেডি থাকতে পারে। হুম, আর একদম এবার, এবার আমি রেডি থাকতে বলছি যে পারে। এর পরের কোশ্চেন, যেটা আই থিঙ্ক অনেকেই জানতে চায়। আচ্ছা, কোনো ব্যাংক এক্সাম 12th বা 10th লেভেলের আছে কি? চিন্টু জিজ্ঞেস করছে। না, 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 কোনো আমাদের দুটো এক্সামই গ্রাজুয়েশন লেভেলের, ক্লার্ক পিও বোথ গ্রাজুয়েশন লেভেলের আচ্ছা, এক্সাম। এবার আমি একটা কোশ্চেন করি। আচ্ছা, ইজ দ্য প্রিলিমিনারি এক্সাম ফর ক্লারিক্যাল, পিও অ্যান্ড এসও দ্য সেম, অ্যান্ড ইন কেস না, ইফ না, উই না, আর, বল কি বলছিলে? না, অরিত্রী সেম জিজ্ঞেস নয়, করছে। একদমই সেম নয়, সবগুলো আলাদা আলাদা এক্সাম হয়। আরআরবি পিওর জন্য আলাদা প্রিলিমিনারি এক্সাম, ক্লার্কের জন্য আলাদা, মানে চারটে, আমি যে চারটে বললাম, বা এসো ধরলে ছটা, পাঁচটা এক্সাম হয়, পাঁচটার জন্য আলাদা আলাদা প্রিলিমিনারি এক্সাম হয়। আচ্ছা আচ্ছা গ্রাজুয়েশনে কত পার্সেন্ট মার্কস লাগে বলছে, কোনোটা জাস্ট পাস করলেই চলে গ্রাজুয়েশন। আচ্ছা। বলছে যে প্রীতম কুন্ডু জিজ্ঞেস করছে যে, ও বলছে ব্যাংকিং এর ড্রব্যাক কি কি আছে, ব্যাংকিং এর ড্রব্যাক। আচ্ছা, দেখ ব্যাংকিং এর ড্রব্যাক, সবাই একটা মাথায় চলে ব্যাংকিং মানে হেভি প্রেসার। সবাই জানে ব্যাংকিং এ যে সকালবেলা যাবো ফেরার টাইম নেই। ইট ডিপেন্ডস, মানে এটা ডিপেন্ড করে মানে তুই কোন জায়গায় পোস্টিং বা ব্যাংকিং এর এখনকার এক্সপেক্টেড ড্রব্যাক হচ্ছে একটুখানি প্রেসার বেশি, যেহেতু পাবলিক ডিলিং কাজ। পাবলিক ডিলিং এর একটুখানি সব জায়গায় প্রেসার থাকবে, যে সমস্ত কাজে পাবলিক ডিলিং থাকে রেগুলার বেসিসে, একদম ডাইরেক্টলি তুই পাবলিকের সঙ্গে ডিলিং করছিস, পাবলিককে সামলানো, পাবলিকের ক্ষোভ রাগ এ সমস্ত কিছু বিচার করে বা তোকে সার্ভিস দেওয়া। দেন তাছাড়াও একটা ম্যানেজমেন্ট থাকে আমাদের ওপরে, আমাদের একটা বোর্ড থাকে, সে বোর্ড একটা তোকে টার্গেট দেবে, পেতে দেওয়া। আহ সেটাই একটা মানে বলতে পারো ড্রব্যাক থাকে, বাট সব ক্ষেত্রে ড্রব্যাক এটা নয়, মানে আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আহ, উম, এটা ড্রব্যাক নয়, চ্যালেঞ্জিং প্রত্যেকটা জবে আছে এটা আমি মনে করি। হার্ডেল থাকবেই, হার্ডেলটা ওয়েলকাম করাই আমাদের কাজ।
তাই এটা ড্রব্যাক হিসাবে নিও না। প্রেসার থাকবে, প্রেসারটাকে ওয়েলকাম করতে হবে। অডিট হলে আচ্ছা। চাপ বাড়ে, মানে আমিও কমেন্ট গুলো দেখতে পাচ্ছি, তাই আমি রেসপন্স করলাম। অডিট হলে চাপ বাড়ে যে বলছে, মার্চ মাসে দেখ সবাই জানে মার্চ মাসে একটু চাপ বাড়ে, মার্চ টু এপ্রিল একটু চাপ থাকে, 1 মান্থ বেসিস চাপ, মানে এগুলো চাপ সয়ে নেওয়া যাবে। যখন একটা তুই আমরা যখন একটা মোটা স্যালারি পাবো বা মোটা ইনকাম করব, দেন ব্যাংকে আমি 1 মাস দিতেই পারি, সেটাতে মানে কোনো মানে দ্বিধা থাকার উচিত নয় আমি মনে করি। হুম। আচ্ছা, বলছে স্যার এই ব্যাংকিং এক্সাম গুলোর এজ লিমিট কি হয় জেনারেল, ইন জেনারেল, এবং আরবিআই এর এক্সাম কি নিয়ে হ্যাঁ। একটু কাইন্ডলি করবেন। আমি বারবার করে বলছি আচ্ছা। যে একটা কোশ্চেন শেষ হয়ে যাওয়ার পরে দিন কোশ্চেন গুলো করো, নাহলে প্রবলেম হতে পারে। একটা কোশ্চেন শেষ হয়ে যাক, দেন কোশ্চেন গুলো করো, ঠিক আছে? সো আমার মনে হয় আরবিআইটা নিয়ে একদম একটা ডিফারেন্ট সেশন হওয়া উচিত। হুম আরবিআই একদম একটা ডিফারেন্ট পার্ট, আরবিআই এরও এক্সাম হয়, যে হুম এক্সামটা আরবিআই গ্রেড বি অ্যান্ড আরবিআই অ্যাসিস্ট্যান্ট বলে হুম এক্সাম হয়। আরবিআই অ্যাসিস্ট্যান্ট প্রতি বছর না হলেও প্রতি 2 বছরে একবার করে হয়, যেটার এক্সাম প্যাটার্ন আর ব্যাংকের এক্সাম প্যাটার্ন সেম। মানে হুম আরবিআই অ্যাসিস্ট্যান্ট, আরবিআই তো বুঝতেই পারছিস সবকা বাপ, মানে হুম। সবগুলো ব্যাংকের একদম ব্যাংকেরই। রাজা যে, হুম আমাদের রেগুলেটর, মানে হুম সে এক্সাম, মানে কি যে কোন দিক দিয়ে কঠিন হয় আমি বলে দিই। ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে খুবই কম থাকে, মানে 7টা থেকে 8টা, ম্যাক্সিমাম 10টা ভ্যাকেন্সি থাকে। তাই হাই কাট অফ প্রতিবারই যায়, মানে 100-এ 92, 93 বা 95, এই বছর 96 কাট অফ ছিল। আর আরবিআই অ্যাসিস্ট্যান্টে কোশ্চেন লেভেল খুব বেশি যে কঠিন হয় এরকম ব্যাপার নয়, বাট মানে প্রচন্ড লেভেলের কাট অফটা যায়। এটা একটা আরবিআই অ্যাসিস্ট্যান্টের প্রবলেম। আরবিআই অ্যাসিস্ট্যান্ট প্রতি বছর হয় না, 2 বছর অন্তর অন্তর একবার করে হয়, মানে এটা ফিক্স শিডিউল নেই, বাট এটাই প্র্যাকটিসে দেখে আসছি যে আরবিআই প্রতি 2 বছর একবার একবার হয়। এর জেনারেলের ক্ষেত্রে বয়স লিমিট হচ্ছে 27, আর সমস্ত ক্লারিক্যালের বয়স লিমিট 27, আর সমস্ত পিওর বয়স লিমিট 30। সমস্ত ক্লারিক্যালের বয়স লিমিট 27, সমস্ত পিওর বয়স লিমিট 30। আচ্ছা, এসসি এসটি ওবিসির কিছু আছে? হ্যাঁ, ওবিসির 3 বছর, এসটির জন্য 5 বছর আচ্ছা, 5 বছর রিল্যাক্সেশন আছে এখানে। এবার ইলেকশন একজন আছে। জিজ্ঞেস করছে যে একটা স্টুডেন্ট কতবার এক্সাম দিতে পারবে? এটা তো খুব মানে ঠিক আছে, এটা মানে 27 বছর অব্দি যদি জেনারেল হচ্ছে, না, 27 বছর অব্দি ভালো কোশ্চেন, এক্সাম এটা দিতে একটা ভালো কোশ্চেন। হুম যেটা ব্যাংকের এক্সামে ওরকম কোনো রুলস রেগুলেশন নেই, যে হলো অন্যান্য কিছু কিছু এক্সামে থাকে যে তুমি 3বারের বেশি, 4বারের বেশি, 5বারের বেশি দিতে পারবে না, সেরকম কোনো ব্যাপার নেই এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে তো হুম। ভালোই হয় জিনিসটা একটু। তো যাই হোক, দাদা ইনকামটা নিয়ে ডিসকাস করবেন একটু। ইনকাম নিয়ে ডিসকাস করতে হচ্ছে, কোনটাতে ইনকাম বেশি, ঠিক আছে? ইনকাম বলতে মানে এই কটা যে পোস্ট গুলো বললাম তার মধ্যে সবার উপরে আমি রাখবো আরবিআই গ্রেড বি, যার স্যালারি পার মান্থ প্রায় আহ, মানে পার্ক যদি যোগ করে নাও তাহলে 1,30,000-এর কাছাকাছি পার মান্থ, মানে প্রায় 15 লাখ টু 16 লাখের একটা ইয়ারলি বাহ। প্যাকেজ। দেন আরবিআই অ্যাসিস্ট্যান্টই রাখবো, কারণ স্যালারিটা যদি 60,000ও হয়, মানে কিন্তু সে জবের মানে তুলনা নেই। হুম দেন এসবিআই পিও, যার না এর মধ্যে যদি এলআইসি কে ঢুকানো যায়, মানে হুম এলআইসি যদি আমি ধরে নিই, হুম। এলআইসি এখন আমাদের আরবিআই এর পরে হচ্ছে বেতন, মানে স্যালারি হচ্ছে এলআইসি। আচ্ছা। এলআইসি এও বলে একটা পোস্ট হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বলে একটা পোস্ট হয় এও বলে, যার এক্সাম প্যাটার্নও ব্যাংকের মতো সেমই হয়, শুধু হুম। ইন্স্যুরেন্স সেক্টরটা একটুখানি আলাদা করে পড়তে হয়। সেই এক্সামের স্যালারি এখন 1,10,000-এর কাছাকাছি। আচ্ছা 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 ঠিক আছে, কোয়ালিফিকেশন কিন্তু গ্র্যাজুয়েশনই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এলআইসি অ্যাসিস্ট্যান্ট বলে একটা এক্সাম হয়, যার স্যালারি প্রায় 60,000-এর কাছাকাছি এখন। দেন এসবিআই পিও, যার স্যালারি হচ্ছে ইন অ্যারাউন্ড বা ইন হ্যান্ড হচ্ছে 82,000-এর কাছাকাছি, গ্রস 90-র কাছাকাছি। দেন আইবিপিএস পিও, দেন আরআরবি পিও। রেকমেন্ডিং টু দ্য স্যালারি, আমি কিন্তু এটা স্যালারি বা ইনকামের তুলনায় বলছি। হুম। ক্লারিক্যালদের মোট লাগভাগ মানে একদম সেমই হয়, প্রত্যেকটা ব্যাংকে একটু আধটু এদিক ওদিক, 45,000-এর আশেপাশে ক্লারিক্যালদের স্যালারি হয়। একটুখানি এদিক আচ্ছা ওদিক হয় কোনো কোনো ব্যাংকে 1-2 হাজার টাকা এদিক ওদিক। আচ্ছা, এবার আমি যে এটা কোশ্চেনটা অ্যাকর্ডিং করবো টু সেটা দ্য হচ্ছে, স্যালারি বললাম আচ্ছা আমি। ঠিক আছে, বলছি যে একটা কোশ্চেন আমি করবো যে অনেকেই জানতে ইন্টারেস্টেড যে প্রিপারেশন বা স্ট্র্যাটেজি নেবে নেবে কিভাবে, মানে কিভাবে ব্যাংকিং এক্সামটা পড়া স্টার্ট করবে, মানে তুই কিভাবে স্টার্ট করেছিলি, বা কিভাবে স্টার্ট করলে হেল্পফুল হবে? আচ্ছা, প্রথমেই বলে দিই, মানে এক্ষেত্রে আমাদেরকে নিজেদের একটা
স্ট্রং জোন, একটা উইকার জোন খুঁজতে হবে প্রথমে। এটা লিখে রাখো। এটা শুরু। এটা বলার আগে আমি বলে দিই কি কি থাকে ব্যাংকের এক্সামে, কি কি সাবজেক্ট থাকে। ব্যাংকের এক্সামে মেনলি প্রিলিতে ম্যাথ, রিজনিং আর ইংলিশ থাকে। এই তিনটে সাবজেক্টই থাকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ। আরআরবি, এটা নোট ডাউন করে নিও, আরআরবি পিও ক্লার্কের ক্ষেত্রে ইংলিশ থাকে না। আর আমরা কিন্তু অনেকেই বাংলা মিডিয়াম স্টুডেন্ট হলে, আমি নিজে পার্সোনালি যেটাতে হার্ডেল ফেস করেছি সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশে আমার উইকনেস ছিল। আহ, সেই জন্য মানে আরআরবি পিও ক্লার্কের প্রিলিতে কিন্তু ইংলিশ থাকে না, আইবিপিএস পিও ক্লার্কের প্রিলিতে কিন্তু ম্যাথ, রিজনিং, ইংলিশ থাকে। ঠিক আছে। প্রিলি যেটা থাকে, প্রিলিতে আমি একটা একটা এক্সাম করে আসি, আরআরবি পিও এন্ড আরআরবি ক্লার্কটা একসঙ্গে আসি। আরআরবি পিও, আরআরবি ক্লার্কে প্রথমে যে এক্সাম প্যাটার্নটা হয় সেটা হচ্ছে হলো ম্যাথ আর রিজনিং যে থাকে, 45 মিনিট টাইম থাকে, 75টা কোশ্চেন থাকে। মানে এক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার কাট যে আমাকে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি 100% হতে হবে। তাহলে তাহলেই কিন্তু পসিবল এই 45 মিনিটে 75, সরি 80 কোশ্চেন থাকে। 80টা কোশ্চেনের মধ্যে 80টা কোশ্চেন, 45 মিনিট, কোনো সেকশনাল টাইম থাকে না এক্ষেত্রে। ঠিক আছে। আহ, আর দেন আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে 35 ম্যাথ, 35 রিজনিং আর 30 ইংলিশ। ঠিক আছে। এইটা হচ্ছে আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্কের প্রিলির প্যাটার্ন। এটার জন্য কি থাকে, সেকশনাল টাইম থাকে, মানে তোকে সেকশনাল ভাগ করে দেবে ওরাই, যে 20 মিনিট ম্যাথ, 20 মিনিট রিজনিং, 20 মিনিট ইংলিশ, মানে 20 মিনিট সেকশনাল থেকে টাইমিং থাকবে, 35টা হ্যাঁ। সেকশনাল টাইমিং থাকবে। বলছে টোয়েন্টি নেগেটিভ মিনিট মার্ক থাকে কিনা জিজ্ঞেস করছে। অবশ্যই থাকে, অবশ্যই থাকে, 1/4, 1/4 মানে 1/4, 0.25। 4টে ভুল হলে একটা নাম্বার কাটা যায়। হ্যাঁ, 0.25, 0.25 পয়েন্ট করে। টু ফাইভ থাকে। 20 মিনিট করে টাইম থাকে এই সেকশনে। 35, 35, 30, মানে 100 টোটাল কোশ্চেন থাকে আমার। আচ্ছা এটা আচ্ছা। হচ্ছে এবারে যেটা বলছিলাম প্রিপারেশন স্ট্র্যাটেজি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাকে প্রথমেই খুঁজতে হবে আমার উইকার জোন কোনটা আর স্ট্রং জোন কোনটা। আমি একটা কথা সবসময় বলি, উইকার জোনে সবাই বলবে উইকার জোন তো আমাকে, স্ট্রং জোনকে আরো স্ট্রংগেস্ট বানিয়ে ফেলো, মানে আরো স্ট্রং বানাও, যেটা তোমাকে চাকরি পেতে সাহায্য করবে। উইকার জোনটাকে আস্তে 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 আপলিফট করে উপরের দিকে নিয়ে এসো, দেন তোমাকে কেউ আটকাতে পারবে না। এটা হচ্ছে বেসিক স্ট্র্যাটেজি। দেন ব্যাংক কোশ্চেনে, তুই যখন, আমি যখন বললাম তোকে 45 মানে 80, 45 মিনিটে 80টা কোশ্চেন, মানে বুঝতেই পারছিস মানে টাইমিংটা কতটা ইম্পর্টেন্ট ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে। এক্স্যাক্টলি। এটা তখনই পসিবল যখন লটস অফ প্র্যাকটিস, মানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস চাই। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এটা ছাড়া ব্যাংকিং এক্সামের কোনো বিকল্প নেই। ব্যাংকিং এক্সামের সিলেবাস বাকি সমস্ত এক্সামের সিলেবাসের থেকে অনেক অনেক ছোট ছোট। এই যে তিনটে সাবজেক্ট বললাম, মেন্সের একটু বলে দিচ্ছি, মেন্সে আমি আসছি, মেন্স আরো দুটো সাবজেক্ট অ্যাড অন হয়, কিন্তু এই তিনটেই হচ্ছে ব্যাংকের বেসিক সাবজেক্ট, যে তিনটে সাবজেক্ট ধরেই চাকরিটা হয়। সেটা হচ্ছে ম্যাথ, রিজনিং, ইংলিশ। কারো ম্যাথ স্ট্রং থাকবে, কারো রিজনিং, রিজনিং মোটামুটি সবাই প্র্যাকটিস করলে রিজনিংটা স্ট্রং হয়ে যায়। ইংলিশটা অনেকেরই ডাউন থাকবে, অনেকেরই স্ট্রং থাকবে, ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন ভ্যারি করবে। আমি যদি সাবজেক্ট ওয়াইজ বলি, যেহেতু এখানে ম্যাথের স্টুডেন্ট বেশি, আহ, সবার ক্যালকুলেশন স্কিল যদি খুব ভালো হয়, ম্যাথে আশা করি প্রবলেম হবে না। কারণ ব্যাংকের ম্যাথ হচ্ছে পুরোপুরি ক্যালকুলেশন নির্ভর। আর হচ্ছে ব্যাংকে যেটা আসে, আপনার সঙ্গে কথা হচ্ছিল, ডিআই বলছিলাম, ডাটা ইন্টারপ্রিটেশন বেস, মানে তোমাকে একটা ছক দিয়ে দেবে, সেই ছক থেকে তোমাকে 5টা কোশ্চেন দেবে। সেই 5টা কোশ্চেন ওই ছকের ডাটা থেকে, মানে বার গ্রাফ দিয়ে দিল, সেখান থেকে তোমাকে বের করতে হবে। এই যে এই ধরনের যে কোশ্চেন গুলো ব্যাংকের জন্য খুব থাকে, এগুলো তখনই পসিবল যখন তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। আর আরেকটা কথা আমি নোট ডাউন করেছিলাম, যেটা আমি বলেছি ভাবছিলাম, ব্যাংকের এক্সামের জন্য আমি একটা ফর্মুলা করেছিলাম, হার্ড ওয়ার্ক, স্মার্ট স্টাডি। মানে আমি যে কোনো জায়গা থেকে যা কিছু পেলাম করে নিলাম, যে ব্যাংকের এক্সামে চলে গেলাম, হবে না। আমাকে কিন্তু স্মার্ট স্টাডি করতে হবে, আমাকে একটা রেগুলার রুটিন মেনটেন করে, ডেলি রুটিন মেনটেন করে, আমি কোন টাইমটুকু বেসিক পড়বো, কোন টাইমটুকু আমি এই যে বেসিক পড়লাম তার প্র্যাকটিস করব, আর কোন টাইমটুকু রিভিশন দেবো, কোন টাইমটুকু মক দেবো, এটা কিন্তু আমাকে ডিটারমাইন করতে হবে। এটা প্রত্যেক একটা দিনের জন্য রুটিন তুই বানাতে করছিস? হবে, একদম প্রত্যেক দিনের জন্য। এমন নয়, দেখ যারা আগে থেকে শুরু করবে তাদের ক্ষেত্রে তো টাইমটা আছে, তারা
ফেজে ফেজে শুরু করতে পারবে। হুম, এখানে যদি আমি যদি ভুল না হয়, এখানে যারা গ্রাজুয়েশন হয়ে গেছে বা হবে খুব তাড়াতাড়ি, এরকম স্টুডেন্টও আছে যারা খুব হুম, তাড়াতাড়ি এদিকে শিফট করবে, হয়তো যারা হুম, কম্পিটিটিভ লাইনে শিফট করবে, তাদের জন্য কিন্তু এখন থেকে হার্ড ওয়ার্ক, স্মার্ট স্টাডি, আর হচ্ছে যে ব্যাংকের এক্সামের জন্য যেটা লাগে হচ্ছে কোশ্চেন সিলেকশন। ওই যে বুঝতে পেরেছি। 80টা কোশ্চেন, আমি ভাববো যে আমি 80টা কোশ্চেন কি করবো, তাহলে আমি চাকরি পাবো না। আমি কোশ্চেন সিলেকশন আমাকে করতে হবে। এবার ভালো মতোই জানে সবাই যে কোশ্চেন সিলেকশন তখনই পারবে যখন সে আরিতে সেই পরীক্ষাগুলো, সেই মক গুলো খুব অনেক অনেকবার করে দেওয়া আগে দিয়ে গেছে, যে জানে যে এই কোশ্চেনটা আমি ধরলে আমার 100% শিওর আস হবেই, নামবে এই কোশ্চেনটা। বাকি এই কোশ্চেন ধরলে আমার নামবে না, এই কোশ্চেন আমি পরে ধরবো, থাক টাইম পেলে ধরবো, না ধরবো না। এই যে একটা সিলেকশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তোর মধ্যে এটা 80টা এবার কোশ্চেনের মধ্যে কটা করলে তোর মোটামুটি প্রিলি ক্লিয়ার হয়ে যাবে বলে ভাবছিস idea? দেখ, আহ পিওর ক্ষেত্রে দেখ, ফিক্সড কাট অফ কোনোদিনও বলা যায় না, কোনো এক্সামেই বলা যায় না। হুম, ইয়ার টু ইয়ার ভ্যারি করে, কোশ্চেন লেভেলের উপর ভ্যারি করে। ব্যাংকের কোশ্চেনের লেভেল এক এক বছর এক এক রকম করে, কোনো বছর এত হার্ড করে যে অটোমেটিকলি কাট অফ প্রচুর ডাউন হয়ে যায়, প্রচুর ডাউন হয়ে যায়। দেন হয়ে যায়, এবছর কোশ্চেন ইজি হয়, কাট অফ বেড়ে যায়, তখন কোশ্চেন লেভেল আরো বেশি বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। হুম, পিওর ক্ষেত্রে অন অ্যাভারেজ 80টার মধ্যে 60 ইজ এ সেফ অ্যাটেম্প, আমি মনে করি। মানে আমি মনে করি 60 উইথ অ্যাকুরেসি সেফ অ্যাটেম্প। হুম, এটা কিন্তু ভ্যারিও করতে পারে কোশ্চেন লেভেলের ওপরে, কারো হুম, শিফটে 65ও হতে পারে, কারো শিফটে 55ও হতে পারে। ঠিক আছে, এটা আচ্ছা, মাথায় নিয়ে আমি কখনোই বলবো না যে আমি 60টা কোশ্চেনই করবো বলে আমি পরীক্ষা হলে যাবো, সেটা পরীক্ষায় খারাপ ইম্প্যাক্ট ফেলবে। আমি আমার নিজের বেস্টটা দিয়ে পরীক্ষা দেবো, নিজে যতটা পারো ততটা করবো আমি। তাই আমার মনে হয় 60টা ইন অ্যারাউন্ড আরআরবি পিওর ক্ষেত্রে 80টার মধ্যে বেস্ট অ্যাটেম্প। ক্লার্কের ক্ষেত্রে কোনো তুলনা হয় না, ক্লার্কের কোশ্চেন লেভেল একদম ইজি থাকে, একদম মানে, আচ্ছা, মানে কি বলবো, মানে মানে ছোটবেলায় যে আমি গুণ ভাগ করতাম না, হুম, ওই ধরনের কোশ্চেন গুলো বেশি থাকে ক্লার্কে, মানে প্রিলিতে বলছি আমি, ঠিক আছে, আচ্ছা, প্রিলির কথা বলছি, মেন্সে আমি আসছি। হুম, তাই জন্য ক্লার্কের কাট অফ কিন্তু 80টার মধ্যে প্রায় 75 করতে হয়, করা যায়, আচ্ছা, আচ্ছা, এমন ভয়ের কোনো ব্যাপার নেই। ইভেন আমি 80তে 80 করেছিলাম। হুম, আমি যে বছর ক্লারিক্যাল পাই, 80তে করা যায়, অনেকেই করে 80তে 80 অ্যাটেম্প করে আছে, মানে কোশ্চেন লেভেলটা খুবই ইজি থাকে, মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যায়, মুখে মুখে রিজনিং সলভ হয়ে যায় অনেকটাই, ভয়ের কোনো ব্যাপার নেই। আইবিপি এটা হচ্ছে আরআরবি ক্লার্কের সেফ অ্যাটেম্প। ক্লার্কের সমস্ত কিছুর ক্ষেত্রে ক্লার্কের কাট অফটা বেশি যায়, কারণ কোশ্চেন লেভেল খুবই ইজি হয়। এবার একজন যে প্রিপারেশন নিচ্ছে, সে তো আর ক্লার্কের প্রিপারেশন নেবে না, সে পিওরই প্রিপারেশন নেবে, একদম। সে দুটো এক্সামই প্রিপারেশন নেবে। তার ক্ষেত্রে কিন্তু ক্লার্কটা অলওয়েজ ইজি লাগবে, তাই জন্য কাট অফটা বেশি যায়। আইবিপিএস পিওর ক্ষেত্রে ভাই বলা যায় না, কোনো বছর 70 কাট অফ যায়, আর কোনো বছর 50-র ঘরে কাট অফ যায়, কোনোবার 45 যায়, কোনোবার 60-70, আর 75 যায়, এরকম যায়। আচ্ছা, আর প্রসঙ্গত, জেনারেলের কাট অফ যদি 70 হয়, কথা কাটছি, হুম, তাহলে যদি জেনারেলের কাট অফ 70 হয়, তাহলে এসসি এসটি তে কাট অফ কিরকম হবে? এসসি এর সাথে কাট অফ 5 to 7 ডিফারেন্স থাকে, এসসির কাট অফটা ফাইভ টু মানে সেভেন ডিফারেন্স পাঁচ থাকে। সাত নম্বরের ডিফারেন্স থাকে, খুব একটা বেশি ডিফারেন্স থাকে ডিফারেন্স, না না না, খুব যে খুব আহামরি ডিফারেন্স থাকে না। ওবিসির ক্ষেত্রে তাও থাকে না। অনেক সময় একই কাট অফ চলে যায় ওবিসি আর জেনারেলের। ব্যাংকের এখন ওবিসি স্যাচুরেটেড হয়ে গেছে। আর একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম, আরআরবি পিও ক্লার্ক কিন্তু স্টেট ওয়াইজ, মানে স্টেটের মধ্যে কম্পিটিশন, আরআরবি পিও অ্যান্ড ক্লার্ক। হুম, আইবিপিএস পিও ক্লার্কের মধ্যে আইবিপিএস ক্লার্কটা হচ্ছে স্টেট ওয়াইজ কম্পিটিশন, কিন্তু আইবিপিএস পিও হচ্ছে অল ইন্ডিয়া বেসিস, ওরে বাবা! পোস্টিংটা অল ইন্ডিয়া বেসিস। তাহলে আইবিপিএস আরআরবিটাই পিওটা যে, আরআরবিটাই আরআরবিটাই তার মানে সেফ জোন বলতে পারিস, মানে স্টুডেন্টদের জন্য। দেখ আমি নিজে ব্যাংক অফ ইন্ডিয়ায় পেয়েছিলাম 2021 সালে আইবিপিএস পিও, আমি যাইনি, যে ভেবেছি বাইরে পাঠিয়ে দিয়েছিল, ছত্তিশগড়ে পোস্টিং দিয়েছিল, আচ্ছা, অনেকেই ভাববে যাবো না। ওই জন্য আহ, আমার ক্ষেত্রে আর খুব একটা যে ডিফারেন্স বলবে যে, অনেকের মনে আসবে এই আইবিপিএস পিওতে অনেক বেশি স্যালারি, এখন আর হুম, একদম সেম স্যালারি, শুধু দুই আচ্ছা, একটা ওই 5-7 হাজার টাকা ডিফারেন্স হয়, কিছু কিছু জিনিস এক্সট্রা দেয়। ভাই পাঁচ হুম, সাত হাজার টাকার জন্য কাউকে মোরাল ডাউন করে তো লাভ নেই। 5-7 হাজার, অনেকের কাছে অনেক ডিম থাকে, কেউ এসবিআই পিওতে যাবে, কেউ এসবিআই ক্লার্কে যাবে, কেউ আরআরবি তে যাবে, কেউ আইবিপিএস পিওতে যাবে। হুম, যদি আমাকে তুই মানে দুদিক দিয়ে ভাবতে বলিস, যদি মনিটারি বেনিফিট ইনকামের দিক দিয়ে ভাবতে বলিস, এসবিআই পিও ইজ দা বস। আর যদি ব্যালেন্স লাইফের দিক থেকে বলতে বলিস, তাহলে আরআরবি পিও ইজ দা বস। আচ্ছা, 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 আচ্ছা। আবার রাহুল পারো কোশ্চেন বলছে, ব্যাংকগুলো মার্জ হলে তখন কি এমপ্লয় সর্টিং হয়, তখন এমপ্লয় ছাঁটাই হয়, এরকম ব্যাপার সবার আছে? না 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 না, একদমই হয় না, তার জন্য বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, একদমই হয় না, রিক্রুটমেন্ট একটু কমে যায়। ব্যাংক আপাতত আর মার্জ হওয়ার কথা নেই, একটা মার্জ হবে শুধুমাত্র, বাকি আর মার্জ হওয়ার এখন সম্ভাবনা নেই কোনো। আচ্ছা, ব্যাংকিং এর সিলেবাস কিরকম হয়, বেসিক হয় না 9-10 ব্যাংকের সিলেবাস একদম যে 9-10-এ, যেহেতু মানে কিছু কিছু জিনিস আমরা 9-10-এ পড়িনি, যেগুলো আমাদের এখন পড়তে হবে, আমরা গ্রাজুয়েশনে পড়িনি, 11-12-এ পড়িনি। আমি যেমন বলছিলাম ডিআইটা কিন্তু আমরা কোনোদিনও পড়িনি, ডাটা ডাটা ইন্টারপ্রিটেশন? ইন্টারপ্রিটেশন।
হুম হুম এটা হুম। কিন্তু আমরা কখনোই পড়িনি, আমরা পরে কম্পিটিটিভ এক্সামে দিতে এসে জানতে পেরেছি যে এরকম এক্সাম হয়। সেরকমই রিজনিং এর ক্ষেত্রেও পাজেল বলে একটা জিনিস হয় যে অনেক সময় নেট সেটা মনে হয় থাকে এই 20 নম্বরে হ্যাঁ হ্যাঁ রিজনিং হ্যাঁ, এ। থাকে থাকে থাকে, হ্যাঁ থাকে। ওই অনেকটা মানে অনেকটা না মানে কিছুটা কোশ্চেন ওদিকেও একটু একটু ম্যাচ খায় কিন্তু, হুম এমন যে ম্যাচ খায় না। তো ওই মানে কিছু কিছু কোশ্চেন পড়েছি, ইংলিশটা একদম মানে বেসিক থাকে। বেসিক থাকে বলতে বলা বেসিক থাকে বলতে হচ্ছে আহ, মানে 9-10-এরই থাকে। কিন্তু ব্যাংকের ইংলিশ হচ্ছে কম্প্রিহেন্সিভ ইংলিশ থাকে, মানে হচ্ছে যত বেশি আমি পড়বো হুম তত বেশি কিন্তু আমি ইংলিশটা গ্রো আপ করতে পারবো। হুম আ- হুম আমি এবার একটু সাবজেক্ট ওয়াইজ বলে দিই, ম্যাথ আমি ম্যাথ নিয়ে বেশি যাচ্ছি না, কারণ এখানে ম্যাথের যেহেতু ব্যাকগ্রাউন্ডের বেশি, ম্যাথের উপর একটা আপনা হুম কনফিডেন্স সবার চলেই আসে। আমার হুম যেহেতু ব্যক্তিগত ম্যাথ ছিল, আমি ম্যাথ নিয়ে একটা বিশাল কনফিডেন্স পেয়ে গেছিলাম। হুম যার ম্যাথ নিয়ে কনফিডেন্স থাকবে না, সে বেসিকটাই পড়বে, আগে আগে 9-10ই পড়বে, 9-10 পড়ার পরই মানে 9-10-এর ম্যাথ গুলোই আগে অ্যারিথমেটিক গুলো একবার রিভিশন করবে। দেন আস্তে আস্তে ব্যাংকের দিকে সুইচ করবে, তার হয়ে যাবে ক্যালকুলেশন দিয়ে ব্যাংক ম্যাথ হয়ে যাবে। রিজনিংটাও প্র্যাকটিস। কিন্তু আমি ইংলিশের ক্ষেত্রে পার্টিকুলারলি বলবো, ইংলিশের ক্ষেত্রে কিন্তু রেগুলার বেসিসে ইংলিশ রিডিং প্র্যাকটিস করতে হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। রেগুলার বেসিসে তুমি সে যা নোবেল পড়তে পারো, নিউজ পেপার পড়তে পারো, দা হিন্দুর এডিটোরিয়াল পড়তে পারো। ব্যাংকের এক্সামে একটা প্রচলিত কথা আছে, দা হিন্দুর এডিটোরিয়াল খুবই পড়তে হয়, আমি এটা বলি না, আমি বলি যে কোনো জায়গা থেকে ইংলিশ পড়ো, ওয়ার্ড স্টক বাড়াও, কারণ ব্যাংকের এক্সামে কিন্তু সেই গ্রামারটা আমার অত বেশ আসে না যে এটা এটা গ্রামার কি হবে। ওই যে এখন এই কোশ্চেনের উত্তর দিচ্ছিলাম, ইংলিশ গ্রামার বেস কিন্তু একদম যে আসে না তা নয়, কিছু পোর্শন আসে, কিন্তু মেন যে ফোকাস থাকে সেটা হচ্ছে ওয়ার্ড স্টকের উপর, ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়ে দেয়। একটা বড় প্যাসেজ দিয়ে ক্লোজ টেস্ট বলে। তখন সাবজেক্ট ওয়াইজ আরো বড়, যদি নেক্সট যখন আরো যদি কোনো হয় তখন সাবজেক্ট ওয়াইজ ডেপথে যাওয়া যাবে, যেগুলো বিভিন্ন যে এক্সাম গুলো হয় সেগুলো কিন্তু সমস্তটাই কিন্তু হয় হচ্ছে ওয়ার্ড বেস। হুম। তার সঙ্গে কিছুটা পরিমাণ 20-25% গ্রামার। আচ্ছা আচ্ছা। এবার এক্স্যাক্টলি ভোকাবুলারির উপরে। বল। এক মিনিট, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভোকাবুলারির উপরে হয় বলছে ওর ভোকাবুলারির ভোকাবুলারির উপরে হয়। ভোকাবুলারি কম্প্রিহেনশন, একটা একটা প্যাসেজ যখন তোমাদের পড়া পড়া অভ্যাস হবে, তখন একটা মানে প্যাসেজ পড়ে বুঝতে পারবে সেটা পজিটিভ টোন প্যাসেজ না নেগেটিভ টোন প্যাসেজ, আর সেটা বলে বুঝে পড়ে পড়তে পড়তে অভ্যাস হচ্ছে, তখন তোমরা অ্যান্সার করতে পারবে। তাই হুম, জন্য রিডিং ইজ দা মানে প্রতিদিন পড়তে হবে। যারা পেয়ে বোঝে একদম প্রতিদিন ধরে একদম ঘুম থেকে উঠে একদম একটা এডিটোরিয়াল নিয়ে বসে যেতে হবে, বা একটা কোনো প্যাসেজ নিয়ে বসে যেতে হবে, এই প্যাসেজটাকে আমি কমপ্লিট করবো, ঘুম থেকে উঠে এটা করতে হবে। দেন আচ্ছা একজন কোশ্চেন করেছে দেখলাম এই অয়ন, তোর জি মেন্সে 3টে এক্সামই থাকে, মেন্সের কোশ্চেন লেভেলটা একটুখানি হাই হয়ে যায়, একটুখানি কঠিন হয়ে যায়, বাট মানে অ্যাচিভেবল মধ্যে থাকে। এর সঙ্গে অ্যাড হয় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা জিনিস। যারা প্রিপারেশন এখন থেকে শুরু করবে, যারা ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম যারা আছো বা যারা পড়ে, তাদের এখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার একদম দরকার নেই। ব্যাংকের কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 6 মান্থ পড়তে হয়। ব্যাংকের আচ্ছা, এটা ভালো দিক, বেশি পুরোনো এটা কারেন্ট লিখে রাখবে অ্যাফেয়ার্স একটু পড়তে সবাই। হয় না। লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। কারেন্ট অ্যাফেয়ার্স এর বিভিন্ন ওয়েবসাইটের থেকে, ওয়েবসাইট আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর, পার্টিকুলারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, সেগুলো ফলো আপ করতে হয়। কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে ফলো আপ করে আর রেগুলার বেসিসে, তখন যখন প্রিপারেশন যারা শুরু করবে, লাস্ট 6 মান্থ ধরে, যদি আমি আগস্ট বা তাহলে আমি মার্চ থেকে পড়া শুরু করি, মার্চ টু সেপ্টেম্বর, মার্চ টু অক্টোবর, এইভাবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়বো। আর রেগুলার বেসিসে, একদম মানে এরকম না যে আমি পরীক্ষার আগের দিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে বসবো, 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কভার করতে পারবে না। রেগুলারই 10টা 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, 10-15টা করে, সেটা রেগুলারের বেসিসে, রেগুলার বা হোক 1-2 দিনের গ্যাপ দিয়ে হোক, রেগুলার করে করে কমপ্লিট করে নিতে হবে। আচ্ছা, এবার হ্যাঁ, এস কে ইউসুফ বলছে, আপনি কি সেলফ স্টাডি করেছিলেন নাকি কোথাও থেকে প্রিপারেশন নিয়েছিলেন, একটু ব্যাপারটা বল। আহ ব্যাপারটা হচ্ছে, আমি কোচিং করিনি এটা বলবো না, আমি কোচিং করেছিলাম 2 মাস। একটা কলকাতার একটা, আমি যখন যেহেতু বললাম গ্রাজুয়েশন করার পর পরই আমি ডিটারমাইন্ড হই যে আমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেব এবং ব্যাংকিং এর নেব, যে জন্য বললাম। আর দেন ওর সঙ্গে সঙ্গে আমি এমএসসি তেও ভর্তি হয়ে যাই, আমি এমএসসি করি। কিন্তু এমএসসি টা মন দিয়ে করতাম না, তখন থেকে তখনই এমএসসি চলাকালীনই আমি একটা কোচিং এ ভর্তি হই। ব্যাংকিং এর কোচিং বিভিন্ন ইনস্টিটিউটেই হচ্ছে 3 মাস থেকে 4 মাসের একটা বেসিক কোর্স হয়, তারপরে প্র্যাকটিস হয়। আহ, যে প্র্যাকটিসটা সবার ক্ষেত্রে, আমি একটা কথা বলবো, মানে বেসিকটা শিখতে গেলে কোথাও একটা যেতেই হবে তো।
হুম হুম কোচিং ইনস্টিটিউট কখনো, আমি এটা কোচিং ইনস্টিটিউটকে আমি আচ্ছা এটা বলবো, অয়ন এটা একমত হবে আমার সঙ্গে, কোচিং ইনস্টিটিউট তোমাকে সঠিক পথ দেখাবে, পথে হাঁটার দায়িত্ব তোমার, হুম সেটার জন্য কিন্তু কোচিং ইনস্টিটিউট যেতে হবে। একদম একদম এটা ঠিক বলেছিস, এটা একদম ঠিক। এবার ব্যাপারটা হচ্ছে যে মানে এক মিনিট, হ্যাঁ হ্যাঁ, ওই আমি এটা বলে দিই, হুম আমি ওই তারপর কোচিং ইনস্টিটিউটে 2 মাস পরে পর আমার পারিবারিক কিছু সমস্যার জন্য আমি ওটা মানে একদম কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার বাবা মারা যায় সেই সময় হঠাৎ করে, দেন আমি এটা কন্টিনিউ করতে পারিনি, দেন ওই জন্য আমাকে সেলফ স্টাডিতে ইয়ে হতে হয়, কিন্তু আমার বেসিকটা কিন্তু আমি কোচিং থেকেই শিখেছি। মানে ব্যাংকের সিলেবাস বলো, আর ব্যাংকের কি কি এক্সাম আছে, কি কি কোশ্চেন আছে, কি কি কোশ্চেন কিভাবে সলভ করতে হলো, কোচিং থেকেই শেখা আমার প্রথম। আচ্ছা, তাহলে এটা থেকে একটা হালকা করে আইডিয়া পেলো সবাই যে হুম। সেলফ স্টাডি করেও তার মানে আই থিঙ্ক এই ব্যাংকিং এর এক্সামটা মোটামুটি ভাবে কোয়ালিফাই করা যায়। এরকম না যে একদম। তোমায় কোনো কোচিং পার্টিকুলারলি নিতেই হবে, তুমি যদি চাও তুমি একটা গাইড, মানে একটা গাইড তুমি লাগবে সেলফ যে স্টাডি করে তোমাকে নিতে বলে পারো। দেবে। হুম। হ্যাঁ বল কি বলছিস। একটা গাইড মানে যে তোমাকে বলে দেবে যে প্রথমে যে এই এই জিনিসগুলো পড়ো, হুম, এইভাবে পড়ো, দেন তুমি নিজে পড়তে পারবে। আচ্ছা আচ্ছা। এবার স্যার ব্যাংকে কি কি বুকস ফলো করা হয়, কি কি বুকস ফলো করতে হয়, বই কি কি ফলো করতে হয়? ব্যাংক, ব্যাংক একদম, একদম এটা মাথায় ঢুকি নাও, ব্যাংক কোনো বই পড়ে হবে না। ব্যাংক, যেহেতু ব্যাংকের এক্সাম টোটালটাই অনলাইনে হয়, তোমার হুম সমস্ত কিছু অনলাইনেই মানে অ্যাভেলেবেল আছে, এখন অনলাইনেই তোমাকে করতে হবে সমস্ত কিছু। কোনো বুক আচ্ছা কিনে প্র্যাকটিস করবে তো তুমি, ওইটা কিন্তু পরীক্ষা হলে হেল্পফুল হবে না, কারণ আমি ব্যাংকে যেহেতু বড় বড় পাজেল, বড় বড় জিনিস সলভ করতে হয়, আমি যদি স্ক্রিন ধরে প্র্যাকটিস না করি, বিভিন্ন বা কম্পিউটার ধরে বা এই ধরে প্র্যাকটিস না, ডিজিটাল মিডিয়ামে যদি প্র্যাকটিস না করি, আমি পরীক্ষা হলে ইম্প্যাক্ট করবে। প্রথমে আমি এরকমই করতাম যে বই ধরে ধরে প্র্যাকটিস করতাম, দেখতাম যখন আমি মক দিতে যাচ্ছি মকে আর কোশ্চেন পাচ্ছি না, আমি জানি কোশ্চেন, আমি বইয়ে কোশ্চেনটা করেছি, বিভিন্ন বই পড়েছি, কিন্তু এই পরীক্ষা হলে এই স্ক্রিনের দিকে তাকিয়ে যে সলভ করা, ওটা এক্স্যাক্টলি। কিন্তু পারতাম না। তাই জন্য বলবো যে অনলাইন মিডিয়ামের উপর তোমাকে এখানে একটুখানি ব্যাংকের জন্য নির্ভরশীল হতে হবে। মানে অনলাইনে বই যেভাবে আছে যেভাবে বেসিকের জন্য, আলটিমেটলি পরীক্ষাটা হয় সেইভাবেই যাতে ও প্রিপারেশনটা নিতে সেইভাবে পারে, সেই সেইভাবেই। প্রিপারেশনটা নিতে পারে প্রথম থেকে একদম টিল দা ফার্স্ট ডে, স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট ডে, প্রথম আচ্ছা দিন বলছি থেকে স্যার যেন ব্যাংকিং ওইভাবে নিতে এক্সাম পারে। নাকি রিটেন হয় নাকি কম্পিউটারে? কম্পিউটারে, বললাম তো কম্পিউটার বেসড, কম্পিউটার বেসড এক্সাম হয়, মানে সিবিটি, সব এক্সাম তো সিবিটি, ঠিক আছে। সব এক্সাম আচ্ছা কম্পিউটার বেসড। আচ্ছা, তাহলে এই এই একটা হালকা হালকা আইডিয়া গুলো পাওয়া গেল। এবার স্টুডেন্টদের যদি আর কোনো কোশ্চেন থাকে, আহ হোয়াট ইজ দ্য ওয়ার্ক লাইফ ডিফারেন্স বিটুইন আ পিও অ্যান্ড এ এসও, দেখ, হুইচ ইজ বেটার? পিও, এসোতে, এসো তো, এসো হচ্ছে স্পেশালাইজড অফিসার, তুমি একটা পার্টিকুলারলি কোন একটা সেক্টরে কাজ করবে। পিও অ্যাজ এ ব্রাঞ্চে কাজ করবে, এসো কিন্তু অ্যাজ এ ব্রাঞ্চে কাজ করবে না, এসো তুমি বিভিন্ন রিজিওনাল অফিস, ব্যাংকের যে হেড অফিস সেগুলোতে কাজ করবে। আহ যদি সে এসোতে এলিজেবল হয়, এসো ইজ, এসোটা বেটার, কারণ হচ্ছে এসোতে পাবলিক ডিলিং থাকে না, সমস্ত ব্যাংকটাকে ম্যানেজ করা থাকে, যেমন একটা আইটির কাজ হচ্ছে ব্যাংকের সমস্ত আইটিটাকে মানে ঠিকঠাক রাখা, বিভিন্ন হুম 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 লিঙ্ক টিঙ্ক ঠিকঠাক রাখা, একটা সি এর কাজ বিভিন্ন ইনভেস্টমেন্ট হোক, বিভিন্ন কাজ হোক, অডিট টডিট ওগুলো ঠিকঠাক রাখা, একটা ল অফিসারের কাজ হচ্ছে বিভিন্ন লিগাল প্রসেসকে ব্যাংকে সেভ করা। কিন্তু অ্যাজ এ পিও তোমাকে পাবলিক ডিলিং করতে হবে, ব্যাংকে এসে কাজ করতে হবে, ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে, ব্যাংকে লোন দিতে হবে, ব্যাংকের বিভিন্ন কাস্টমারের ব্যালেন্স বলে দিতে হবে, পাসবুক আপডেট করে দিতে হবে, এগুলো হচ্ছে পিওর কাজ। আর এসোর কাজ হচ্ছে আহ, আমাদের যে ব্যাক অফিস বলি আমরা, যেটা ব্যাক অফিস বলে এক্স্যাক্টলি, যেটা হ্যাঁ বুঝি, ব্যাক এসো অফিস। হচ্ছে ব্যাক অফিসের, আর পিও হচ্ছে আমার ফ্রন্ট অফিস। আচ্ছা আমি আমি একটা কোশ্চেন করছি যে হুম। প্রাইভেট যে ব্যাংকগুলো আছে সেগুলো কি হুম। মানে গভর্নমেন্ট এক্সামের, গভর্নমেন্ট ব্যাংকের সাথে কিরকম তাদের মধ্যে মানে কাজের ডিফারেন্সটা কিরকম? না, স্যালারি তো ডিফারেন্স কাজের আছে অবশ্যই। যেটা সবচেয়ে বড় ডিফারেন্স সেটা হচ্ছে আহ প্রাইভেট ব্যাংকগুলোতে সেলস এর প্রেসার প্রচুর থাকে। হ্যাঁ আমি আইবিপিএস, পিও বা অন্যান্য ব্যাংকে নেই বলবো না, বাট কোথাও না কোথাও একটাখানি সীমারেখা আছে গভর্নমেন্ট ব্যাংকে। আরআরবি তে তো অনেকটাই সীমারেখা আছে, এটাও একটা আরআরবির বেস্ট কারণ ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য। আহ বাকি ব্যাংকগুলোতে একটুখানি আছে, এসবিআই তে অনেকটাই আছে, এসবিআই যেহেতু কর্পোরেট ব্যাংক, বাকি কিন্তু প্রাইভেট ব্যাংকগুলোর সঙ্গে তুলনা করলে কম। আচ্ছা ওইখানে একটা বিশাল বড় ফ্যাক্টর একটা সেলস এর হিসাবে কাজ করবে, আর ডাইরেক্টলি তুমি যাই যেই পোস্টে ঢুকো না কেন, তোমাকে ওই সেলস এক্সিকিউটিভ অফিসার বা এরকম কোনো পোস্টেই তোমাকে রিক্রুটমেন্ট হতে হয় ওখানে। এটা একটা আচ্ছা, বড় ডিফারেন্স গভর্নমেন্ট ব্যাংকের সঙ্গে। মানে তোমাকে মানে অ্যাকাউন্ট খোলাতে হবে সোজা কথা, তোমাকে মেডিক্লেম বেচতে হবে, তোমার অ্যাকাউন্ট খোলাতে হবে, হ্যাঁ, তোমাকে হোম লোন করতে হবে। এক্স্যাক্টলি, তোমাকে টার্গেট দিয়ে দেবে, তুমি
সবচেয়ে ভালো একটা সবাই আমার মনে হয় এখানে যতজন আছে তাদের বেশিরভাগ জনের দেখবি কোনো না কোনো গভর্নমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কাউকে কি বলেনি গভর্নমেন্ট ব্যাংক থেকে এসে তুমি ওই ব্যাংকটায় গিয়ে অ্যাকাউন্ট খুলো বা এসবিআই হুম, থেকে অ্যাকাউন্ট খুলো, অটোমেটিকলি কিন্তু ওই গভর্নমেন্ট ব্যাংকে গিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলে ফেলি। তাই হুম। জন্য আমাদের যে টার্গেট গুলো কিন্তু আপনার পূর্ণ হতে থাকে, বাট ওদের কি, আজকে 5টা সেভিংস অ্যাকাউন্ট 5টা কারেন্ট অ্যাকাউন্ট, মাঝখানে থেকে একটা রিল ভাইরাল হয়েছিল কোনো হ্যাঁ, 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 এইচডিএফসি হ্যাঁ, ব্যাংক, যে আজকে এই 5টা কারেন্ট অ্যাকাউন্ট 5টা সেভিংস অ্যাকাউন্ট 5টা অ্যাকচুয়ালি ওইটাই ওদের সিনারিও ওখানকার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আচ্ছা, বলছে স্যার, ক্যান ইউ প্লিজ সাজেস্ট কোচিং ইনস্টিটিউট ফিট ফর গেটিং ব্যাংকিং এক্সাম গাইডলাইন্স? এরকম তোর কোনো কোচিং ইনস্টিটিউট জানা আছে? তাহলে ওরা একটু ব্যাপারটা একটু আশ্বস্ত হতো যে কোন কোচিং এ পড়লে ভালো করে ব্যাংকিং দেখ, এক্সামটা। ওই যে বলে দিলাম কোচিং ইনস্টিটিউট মার্কেটে প্রচুর আছে। দেখো আমি যেহেতু তাও তুই একটা, মানে আহ, ওরা জানতে চাইছে, তাও তুই একটা নাম বলে দে, অ্যাটলিস্ট একটা নাম বলে দে যে এখানে গেলে হয়তো ঠিকঠাক করে হয়ে যায়। দেখো আমি জানি যে তুই সবাই কোনো উপকৃত হসনি, এটা ওরা জানে না, তুই কোনোভাবেই উপকৃত হসনি কোনো কোচিং ইনস্টিটিউটে গিয়ে। তো মার্কেটে যা কোচিং ইনস্টিটিউট গুলো আছে, আমার বলা ঠিক হবে না বিকজ আমি এই লাইনে নেই। তবে শুভজিতের ব্যাপারটা এক্সপিরিয়েন্স আছে, আমি সকালে কথাবার্তা বলছিলাম, মানে কেউই খুব একটা হেল্প হয় না। আমি নিজেই না একটা নাম বলে দিচ্ছি, যদিও সেখানে খুব একটা লাভ হয় না বিকজ আমরা প্রচুর পুরনো স্টুডেন্ট ওখানে গেছে, কিন্তু কোনো লাভের লাভ হয়নি, আমি কাউকে চাকরি পেতে দেখিনি ওখান থেকে। তো একটা আছে মাহিন্দ্রা আছে, মাহিন্দ্রা একটা আছে। তো আমি মাহিন্দ্রাতে ওই সাজেস্ট করি না, আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি না, এবার একদমই এবার করি না। এবার ওই আর কি একটাই আছে। তবে সত্যি কথা বলতে মানে এখনকার দিনে অনলাইনে আড্ডা 24/7 আছে, ওখানে ভালো করে, হ্যাঁ, হ্যাঁ, আড্ডা 24/7 যেটা বলছিলাম। তো ফিজিক্স ওয়ালায় ব্যাংকিং ভালো খুব একটা হয় না। তো আড্ডা 24/7 একবার দেখতে পারিস। তো এই জায়গাগুলো একবার দেখতে পারিস এই আর কি। তিনটের মধ্যে আমার মনে হয় আড্ডা 24/7 দেখতে পারিস। আমি হুম, মনে করি এখন আপাতত কোনো কোচিং এ যাওয়ার আগে আগে তোমরা নিজেরা 7 থেকে 10 দিন 15 দিন 20 দিন একটা নিজেরা একটু স্টাডি করো। ইউটিউবে প্রচুর ম্যাটেরিয়াল আছে, হুম, ইউটিউবে প্রচুর জিনিস আছে, কি কি থাকে বা কি কি আছে আমি তো সমস্তটা এই এই 40 মিনিটে কভার করতে পারলাম না, বাট হুম, আগে তোমরা একটু দেখো কি কি সিলেবাস, কি কি স্যার পড়াচ্ছে। পার্টিকুলারলি কয়েকটা স্যারও আছে, আমি তোমাদের স্যার আছে একটা যেমন রিজনিং এর জন্য একটা স্যার আছে, আহ, অঙ্কুশ লাম্বা বলে, আমি স্পেসিফিকলি নামটা বলে দিচ্ছি, আমি নিজে করিনি ওর কাছে কারণ আমি যে বছর থেকে চাকরি পেয়েছি হুম। তারপর থেকে ও উঠেছে মানে ইউটিউব প্ল্যাটফর্মে। ওকে একবার তুমি ফলো করো, অনলাইন প্ল্যাটফর্ম ফলো করো ওইভাবে তো মানে শিল্পা পার্টিকুলারলি। বলছে স্যার আপনি গাইড করতে পারবেন না। ও গাইড করবে, ও অলরেডি গাইড করে, ও আমার মানে এখানেই মানে আমাকে হেল্প করার জন্য উদ্গ্রীব হয়েছে। বাট আমরা এখন সেই পার্টিকুলার জন্য আসিনি ওয়েবিনারটাতে, আমি এটা স্পষ্টভাবে বলে দিই। অবশ্যই ও আমার এখানেই ব্যাংকিংটা পড়াবে, কিন্তু আমরা এখন এই জন্য আসিনি। আর আমরা এরকম এরকম টাইপের মানুষজন না যে আমি অন্য কোনো কোচিং সেন্টারের নাম বলবো না। যেখান থেকে আমার স্টুডেন্ট উপকৃত হবে সেখান থেকেই মানে আলটিমেটলি আমার ভালো লাগবে এবং ওরও ভালো লাগবে সেটা। তো তোমরা যে কোনো জায়গায় অবশ্যই। যেতে পারো, বাট ও আলটিমেটলি আমার এখানে কিছুদিন পরে মানে আসবে, মানে পড়াতে আসবে। এবং সেটা কবে আসবে সেটা আমি জানিয়ে দেবো। বাট তোমরা যেখানেই ইচ্ছে সেখানে প্রিপারেশন নিতে পারো, এরকম নয় যে এখানেই আসতে হবে। তবে ও যেহেতু, আমি কেন ওকে বারবার করে বলছি, because ও যেহেতু এই লাইফটা ভালো করে দেখেছে এবং আমি খুব ভালো করে জানি যে ও কোনো কোচিং দ্বারা উপকৃত হয়। এবং আমি ওকে নিজেকে দেখেছি যে মারাত্মকভাবে আহ, মানে খাটতে, পরিশ্রম করতে। তো আমি ওই জন্যই ওকে বলেছি এবং ওকে আমি একটু রিকোয়েস্টই করেছি যে তুই একটু কাইন্ডলি যদি গাইড করিস। ও অলরেডি গাইড করে কিছু স্টুডেন্টদেরকে, সেখান থেকে খুব ভালো রেসপন্সও পায়। এবং তোমার কথাবার্তা শুনেই বুঝতে পারছি যে ও খুব ভালো স্পিকার, ভালো বক্তা। এবং আই থিঙ্ক ও ব্যাপারটাকে বোঝাতে পারে যে আলটিমেটলি কি চলছে কি না চলছে। তো আমি ব্যাপারটা শুরু করবো, বাট আমাদের টার্গেটটা ওটা না। তোমার টার্গেটটা হচ্ছে তোমরা ব্যাংকিং এর চাকরি পাবে, তোমার ব্যাংকিং এর এক্সামের জন্য প্রিপারেশন নেবে, সেখানে তোমরা যেখান থেকে ইচ্ছা প্রিপারেশন নাও। আড্ডা 24/7 আছে, ভালো ভালো ইনস্টিটিউট আছে। তো তোমরা এই জায়গা থেকে, ইউটিউব আছে যেখানে এত ভালো, তো তোমরা যে কোনো জায়গা থেকে প্রিপারেশন নিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখান থেকেই নিতে হবে, এখানেই পড়তে হবে না, কোনো মানে নেই। ঠিক আছে, তোমরা জাস্ট ভালো করে একবার ব্যাপারটাকে উপলব্ধি করার চেষ্টা করো। যাই হোক, এবার আর কোনো কোশ্চেন? স্যার, যদি কেউ ইউটিউব থেকে পুরোপুরি প্রিপারেশন নেয় সে কি ব্যাংকিং এক্সাম কোয়ালিফাই করতে পারবে? এবার দেখো যেটা বললাম ওই দিকটা বললো, অয়নও বললো, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মই তো আছে, অনলাইন প্ল্যাটফর্ম থেকে বেসিকটা হয়তো হবে, দেন তুমি বিভিন্ন মক টেস্ট আছে, বিভিন্ন আছে, সেখান থেকে প্র্যাকটিস নিজেকে করতে হবে, করে তো হতে পারে, না হওয়া নয়, অনেকেই সেলফ স্টাডি করে পায় তো, একদম যে হবে না এরকম কোনো ব্যাপার নেই। এবার আমি আমার তরফ থেকে লাস্ট কোশ্চেন করছি। যে আহ, শুভজিৎ, ব্যাংকিং না পেলে তুই কি করতিস? মানে এখানে তো দেখ সবাই আছে, সবাই তো ব্যাংকিংটা হয়তো ক্র্যাক করতে পারবে না। তো তারা কি করবে? তারা কোন এক্স্যাক্টলি। লাইনে যাবে? তারা তারা কিভাবে, তুই হলে কি কি করতিস ব্যাপারটাতে? দেখ আমি উম মানে এই কোশ্চেনটা যে একদমই যে প্রপারলি অ্যান্সার দিতে পারবো, যে
আমার মধ্যে একটা জেদ ছিল যে আমাকে ব্যাংকিংটা পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। না পেলে কি করব সেটা আমি সেই মুহূর্তে ভাবিনি। এখন হয়তো ভাবি যে না পেলে হয়তো যে আমাকে এরকমই, কারণ আমি তখন ওই 9-10 টিউশন পড়াতাম। হুম। দেন ওইদিকেই হয়তো আমাকে শিফট হতে হতো, বা হুম। আমি একদম। তাছাড়াও আহ, বাড়িতে যেহেতু আহ, পড়েছি অনেক দিন, একটা হয় যে গাইড করার একটা প্রবণতা চলে আসে। আমি পড়তে পড়তে অনেককেও তখনও মানে বলতাম যে এভাবে পড়, যারা জুনিয়র ছিল সেখান থেকে একটা মানে গাইড করার প্রবণতা চলে আসে। হয়তো আমি ওই এডুকেশনাল লাইনটাই তখন আবার মানে বেছে নিতাম, আমার মনে হয়েছিল, মানে পড়ে গেছে। বাট আমি ভেবেছিলাম যে আমি চাকরি পাবো, মানে আমাকে পেতে হবে, সবাইকে এটা ভাবতেই হবে। দেন অনেকেই তো আহ প্রথমে নেগেটিভিটি ধরলে চলবে না, আমাকে পেতেই হবে, পেতেই হবে, পেতে হবে, এটা ভেবে আগাতে হবে। না পেলে সবারই একটা প্ল্যান বি থাকবে, যেটা মানে আমি না পেলে শিফট করতে অন্তত পারি। হুম। ব্যাংকিং থেকে অন্য এক্সামে শিফট করা যায় কিনা এটা কিন্তু খুবই একটা ডাউটফুল কোশ্চেন। অনেকেই বলবে আমি কি তাহলে এসএসসি, সিজিএল, সিএইচএসএল এ শিফট করতে পারবো, বা অন্য কোনো এক্সামে শিফট করতে পারবো ব্যাংকিংটা পড়ে নিলে। যে পারবে না বলা একদমই ভুল। ব্যাংকিং এমন একটা সেক্টর যেখানে ম্যাথটা তোমাকে অনেক স্ট্রং করবে, রিজনিংটা প্রচুর হাই লেভেলে নিয়ে যাবে, ইংলিশটাতেও কোনো কথা হবে না। পারবে না, যেখানে এক্সট্রা যে বাকি এক্সাম গুলোতে পড়তে হয় সেটা হচ্ছে হলো জিকে, মানে হচ্ছে ইতিহাস, ভূগোল, সেইগুলো হ্যাঁ, কিন্তু আবার তোমাকে জেনারেল নতুন করে অ্যাওয়ারনেস, রেডি হ্যাঁ। করতে হবে। যেটা যেটা একটুখানি আমার কাছে অন্য এক্সাম চয়েস না করার পিছনে ওটাও একটা কারণ, যে আমি ইতিহাস ভূগোল আর পড়তে চেয়েছিলাম না। আচ্ছা। এই জন্য মানে এটার প্ল্যান বি আমার তখন হুম। অ্যাপ্রেন্টিসশিপ করতাম মাঝখানে, সেটাতে ওই গান অ্যান্ড সেলে, তো ওইখানে ওইদিকে আমাকে চলে যেতে হতো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বলছে যে রাইস ভালো, রাইস কি ভালো হবে? কি বলছিস, রাইস? শুভজিৎ, তুই কি ডিটারমাইন করছিস রাইসের ব্যাপারে? এটা আমি ইউটিউবে দেবো না অবশ্যই, এই জায়গাটা। শুভজিৎ বোধহয় নেটটা একটু ডিস্টার্ব করেছে বোধহয়। নেটটা বোধহয় একটু ডিস্টার্ব করেছে। শুভজিৎ, শুনতে পাচ্ছিস? শুভজিতের বোধহয় নেটটা একটু ডিস্টার্ব করেছে। হ্যাঁ, ও আবার জয়েন করবে কিছুক্ষণের মধ্যে। একটু সময়টা দেয়। আই হোপ সবার এই সেশনটা করে হেল্প হচ্ছে, সবার কি আলটিমেটলি হেল্প হচ্ছে একটা অন্য এক্সামের ব্যাপারে। বলবো আমি ইন্টারভিউ কিরকম হয়, ও জয়েন করে যাক, আমি অবশ্যই বলবো। তো ব্যাপারটা কি হেল্প হচ্ছে প্রত্যেকের, মানে সবাই কি একটা নতুন এক্সামের সম্বন্ধে জানতে পারছে? উম, এটা আমার টার্গেট ছিল, এটা আমি, আমার খুব ইচ্ছা ছিল এটা আমি তোদেরকে গাইড করবো। কারণ আমি সরি, মানে, মানে মাঝখানে হয়তো আমি একটু মিস করে গেলাম কিছু, না না না, নেট একটা কানেকশন কিছু একটু মিস করিস প্রবলেম নি। হয়ে। আমি অ্যাড পিন করছি তোকে। এবার হ্যাঁ, বলছে যে ওরা জিজ্ঞেস করছিল যে রাইস কি ভালো হয়, রাইস এর ব্যাপারে তো কি? দেখো, যে তোর কথাটাই, এখানে বসে না ওইরকম কোনো কোচিং ইনস্টিটিউট সম্পর্কে বলাটা খুবই মুশকিল, হ্যাঁ, যে আমাকে কোচিং আমি ইনস্টিটিউট বলছি সম্পর্কে যে তোরা আমাকে মানে অনলাইন এভাবে। প্ল্যাটফর্মে একটু যা, মানে আমি রেকমেন্ড করবো, কেননা হ্যাঁ, এখন ওই বাটার 24/7 টেভেন যেগুলো আছে ওগুলোতে তোরা যেতে পারিস, মানে ওখানে ফিসটাও কম আছে, ওখানে ঠিকঠাক করে হয়। এইসব ইনস্টিটিউটে একটা হিউজ অ্যামাউন্টের টাকা নিয়ে নেয়। তুই চাইলে সুইচ করতে চাইলে তোর মানে মনে হবে যে আমি এত টাকা দিয়ে দিয়েছি, আমি কি করে সুইচ করব এখন জিনিসটা তো। তাই জন্য বলি যে মানে রিস্কটা নিস না, ভালো লেভেলের দেন পড়াশোনা করা হোক। আমি একটা কথা বলতে পারি, মানে একটা কথা আমি জানি না মানে বলা, দেন আমি পার্সোনালি যদি কেউ আমাকে মানে আপাতত গাইড হিসাবে, মানে একদম গাইডার হিসাবে, নট মানে পার্টিকুলার, দেন অলওয়েজ ওয়েলকাম, আমাকে মেসেজ করো তোমরা, হুম। অয়ন আছে, অয়ন তো পার্কুলেট করে দেবে। দেন অলওয়েজ ওয়েলকাম সবার জন্য, ওটা কোনো অসুবিধা নেই সেটাতে। এবং আমি একটু বলতে চাই যে ও যাদেরকে পড়ায়, ও যাদেরকে গাইড করে, তাদের কাছ থেকে 5 টাকা করে ফিস নেয়। তো ও মানে, ও এতটাই ব্যাপারটা নিয়ে সিরিয়াস এবং ও এতটাই ব্যাপারটা নিয়ে উদ্গ্রীব, ও মাত্র 5 টাকা করে ফিস নেয়, এবং সেইটা ও এখন মানে মানে শুরু করেছে এবং ভালোভাবে চলছে। তো ওই দিক দিয়ে আমি ওকে খুব রেসপেক্ট করি, ও এটা শুরু করেছে, একটা জার্নি শুরু করেছে। তো মানে অ্যাটলিস্ট একটা বেসিক এবং থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সামনাসামনি গাইডেন্সের জন্য, বা হয়তো পড়া না, মাঝে মাঝে কথাও তো বলতে হয় না যে না আমি কি করবো দাদা, বা কি কি আমার প্রবলেম আছে, আমি এই চ্যাপ্টার গুলো কিভাবে পড়বো। তুমি তো পড়লেও না, তুমি জাস্ট কথাবার্তা বললে।
তো তার জন্য আমি শুভজিৎকে আমি জানি যে অলওয়েজ হেল্প করবে। ফেসবুকে ডিএম করতে পারো, ফেসবুকে বলতে পারো, ইনস্টাগ্রামে বলতে পারো, বা ও যখন ক্লাস নেয় সেই ক্লাসের লিঙ্ক কিভাবে জয়েন হয়ে যেতে পারো। তো একদম ব্যাপারটা অতটা প্রফেশনাল না যে তোমাকে এখানে পড়তেই হবে, কি করতে হবে, এই করতে হবে, হুম। সেই করতে হবে। ও কিছু মাস পরে আমার এখানে পড়াতে আসবে, তখনও ব্যাপারটা অতটা প্রফেশনাল না যে তোমার পড়তেই হবে। তো আমরা চাই যে তোমার একটা ভালো গাইডেন্স, এবং ইচ অ্যান্ড এভরি এক্সাম এটা তোমরা কোয়ালিফাই করতে পারো, এবং যত রকমের আমাদের গভর্নমেন্ট এক্সাম আছে সব যদি তোমরা কোয়ালিফাই করতে পারো, তো সেটা করলে আই থিঙ্ক খুব ভালো হবে, মানে তোমাদেরই আলটিমেটলি মঙ্গল হবে। আমাদের টার্গেটটা তোমার মানে জাস্ট তোমাদেরকে অ্যাভয়েড করা, যে ব্যাংকিং এক্সামটা হয় কিভাবে, ব্যাংকিং এক্সামটা কিভাবে আমরা ক্র্যাক করতে পারি, সে তুমি যেখানে ইচ্ছা গাইডেন্স দাও। ঠিক আছে? আচ্ছা, ভক্তি সকল বলছি যে আফটার গ্রাজুয়েশন ম্যাক্সিমাম কত ইয়ার্স প্রিপারেশন দেওয়া উচিত? ব্যাংকিং এক্সাম আমি দেখেছি 6 মাসেও কোয়ালিফাই করতে, আবার দেখেছি 3 বছর, 4 বছর, 5 বছরও লেগেছে কোয়ালিফাই করতে। ইট ডিপেন্ড, পার্সন টু পার্সন ভ্যারি করে যে কি কার কিভাবে হচ্ছে। আহ কত বছর দেওয়া উচিত পার্টিকুলার ডেফিনেশন নেই। আমার তো মানে হাল না ছাড়, আমার একটা কথা বলি, হাল ছেড়ো না বন্ধু। কণ্ঠস্বর। মানে কণ্ঠ ছাড়ো জোরে, এবার মানে ওই হাল ছাড়বে না। আচ্ছা, বলছি স্যার ইন্টারভিউ বিষয়টা যদি একটু বলেন। ইন্টারভিউটা মানে যেহেতু আরআরবি পিওতে আর আইবিপিএস পিওতে বা এসবিআই পিওতে ইন্টারভিউটা আছে, সেক্ষেত্রে যেটা হয় মানে ইন্টারভিউতে মেন্সের 80% আর ইন্টারভিউ 20% ওয়েটেজ নেওয়া হয়। ঠিক আছে, তাই জন্য মেন্সের এক্সামের মার্কসটাই বেশি এফেক্টফুল হয়। ইন্টারভিউটা খুব জেনারেল হয়, 10 থেকে 15 মিনিট বা 7 থেকে 8 মিনিট বা ম্যাক্সিমাম 10 to 12 মিনিটের ইন্টারভিউ হয়। খুব বেসিক বেসিক, নট ইন্টারভিউ, দ্যাট ইজ এ পার্সোনালিটি টেস্ট। একদম পার্সোনালিটি টেস্ট হয় ওটা। আহ, এটাতে মানে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, খুব যে খুব চাপের কোশ্চেন, একদম পার্সোনাল ইনফরমেশন হয়। তুমি অ্যাজ এ ব্যাংকার ওখানে ইন্টারভিউতে যাও না, তোমাকে অ্যাজ এ নলেজে, তোমাকে ব্যাংকের নলেজ ধরে না ওরকম ভাবে, খুব বেসিক বেসিক নলেজ গুলো তোমাকে ধরে। আর দেন তোমার সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসছো, সেখানকার কি ফেমাস, ব্যাংকে কেন আসতে চাও, অন্য কেন জব নয়। আহ, এগুলো এটাই হলো ইন্টারভিউতে, মানে খুব ইজি ইন্টারভিউটা খুব না, আবার রিজনাল ল্যাঙ্গুয়েজেও ইন্টারভিউ হয়। এমন না যে আচ্ছা, আমাকে খুব ইন্টারভিউর জন্য ইংলিশে কি ইন্টারভিউ স্পোকেন দিতে ইংলিশ হয় বা মাস্ট? ওই যে এটাই বলছিলাম কথাটা, যে অন্তত আরআরবিপিও তে আহ, একদমই বাংলাতে ইন্টারভিউ হয়, বাংলাতে ইন্টারভিউ দিয়েছি। আইবিপিএস তে আমি হিন্দিতে ইন্টারভিউ দিয়েছি, যেহেতু ওখানে বেঙ্গলি ছিল না কেউ প্যানেলে। চয়েসেবল, ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ব্যারিয়ার ইন্টারভিউতে, আমি মনে করি অন্তত, কারণ আমি নিজে ইন্টারভিউতে 77 পেয়েছিলাম বাংলা। আচ্ছা আচ্ছা, ইন্টারভিউ এর পারফরমেন্স ভালো না হলে কি সিলেকশন হবে না? ওই যে বললাম, মেন্সের 80% ওয়েটেজ নেয়। মেন্সে আচ্ছা যদি তুমি কাট অফের চেয়ে 20 মার্কস অ্যাভাব তুলে নাও, দেন তোমার আরামসে, ইন্টারভিউতে কাউকে ফেল করে না, ইন্টারভিউতে একটা অন অ্যাভারেজ মার্কস পেলে তোমার সিলেকশন হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা স্টার্টিং থেকে একদম ইন্টারভিউ অবধি আহ, পুরোটাই কভার করার চেষ্টা করলাম। আহ, আহ, এখন আমরা রেল নিয়ে কথাবার্তা বলছি না, তবে ও বলছে, সুই তোর কি আইডিয়া আছে যে রেলে হেল্প হ্যাঁ, হবে কিনা? দেখ, রেলে আমি একবার এক্সাম দিয়েছিলাম, ম্যাথটাতে হেল্প হয়, রিজনিংও হেল্প হয়। ইংলিশ তো ব্যাংকে থাকে না রেলে। আহ, বাকি জিকে যেটা বললাম, ইতিহাস ভূগোল খুব একটু উল্টো পাল্টা কোশ্চেন আছে, কারেন্ট অ্যাফেয়ার্স একটু উল্টো পাল্টা আছে, একটুখানি আচ্ছা একটু হাটকেই হয় রেলটা। আচ্ছা, আমরা যখন রেলের এক্সাম নিয়ে যখন আমরা কোনোদিন কোনো সেশন করবো, সেখানে আমরা রেলের এক্সাম নিয়ে অবশ্যই আমাদের সেশন করার কথাবার্তা আছে। আমি কাউকে অবশ্যই পেয়ে যাবো যে রেলের সেশনের ব্যাপারে আমাদের গাইড করতে পারবে। তো তখন আমরা ওটা নিয়ে কথাবার্তা বলবো। ব্যাংক আমাদের হয়ে গেছে, রেল আমাদের অবশ্যই দরকার। তো আমাদের কিন্তু টানা এই ওয়েবিনার চলতে থাকে। আমরা প্রথম দিন আমরা আইআইটি জ্যাম এবং আমরা টিআইএফআর নিয়ে কথাবার্তা বলেছিলাম। আজকে আমরা সব থেকে হট টপিক, হট মানে এই কম্পিটিটিভ এক্সাম ব্যাংকিং নিয়ে কথাবার্তা বললাম। নেক্সট আমাদের সিজিএল সিএইচএসএল নিয়ে কথাবার্তা বলা হবে, তারপর আমাদের এমসি এর এক্সাম গুলো নিয়ে কথাবার্তা বলা হবে, নিমসেট, জেকা। দেন আমাদের মানে ডব্লিউবিসিএস, ইউপিএসসি, তারা যে এক্সাম গুলো যারা কোয়ালিফাই করেছে তাদেরকে নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এই পরপর চলতে থাকবে কন্টিনিউয়াসলি। তো আজকে শুভজিৎকে অসংখ্য ধন্যবাদ। আমি তোকে বন্ধু হিসাবে কি করে ধন্যবাদ না দেবো না, সেটা বলতে একদমই পারছি না। এবং না, না। আমার মতে প্রত্যেকে আর তোকেও শুভজিতের কাছ তোকে থেকে। অনেক এইভাবে রেসপন্স পেয়েছি, মানে এতজনের মধ্যে আমি ওয়েবিনার করতে পেরে নিজেরও ভালো লাগছে অনেক। তোকেও আমার আমার তরফ থেকে এবং সবাইকে থ্যাঙ্কফুল, শোনার জন্য, বিলিভ রাখার জন্য অনেক এবং অনেক আমি অনেক মনে করি ধন্যবাদ। আমার স্টুডেন্টরা বেশি থ্যাঙ্কফুল। এবং আমরা আমরা আমাদের টার্গেটটা এটা যে আমাদের স্টুডেন্ট যাতে মানে বুঝতে পারে যে যারা আলটিমেটলি কোনো এক্সাম কোয়ালিফাই করে, তারা মানুষ, তারা তোর আর আমার মতনই মানুষ, তারা খেটেছে, তারা পরিশ্রম করেছে। তো তারাও আলটিমেটলি পারবে, এরকম হাতি ঘোড়া কিছু না।
যে তারা পারবে না। তো আমি এই মানুষদেরকেই, অতিমানবদেরকেই আমি সামনাসামনি নিয়ে এসে এই ব্যাপারটাকে একটু ইজি করার চেষ্টা করছি। এবং আমাদের যে স্টুডেন্টস লাইফটা, যেটা আমরা কোনোদিনই মানে আমরা খুব অন্ধকারে ছিলাম, স্পেশালি আমি অন্ধকারে ছিলাম, সেই জায়গাতে যাতে আর কেউ কোনোদিন অন্ধকারে না থাকে, তো সেই জায়গাটাকে আমি একটু মানে গাঢ় করার চেষ্টা করছি, একটু পিলারটাকে স্ট্রং করার চেষ্টা করছি, যে যাতে মানে আমাদের সবার আর কোনো এক্সামের দিকে আর ভয় না থাকে। তো মানে আমি সত্যিকারে থ্যাংক ইউ আবার বলছি শুভজিৎকে, যে এইভাবে স্টুডেন্টদেরকে গাইড করার জন্য। তুই প্রথম থেকে লাস্ট অব্দি প্রত্যেকটা মাই জিনিস প্লেজার। ভালোভাবে বলেছিস, এবং সবাই আই থিঙ্ক উপকৃত হয়েছে। তো সবাই নিজের নিজের রেসপন্সটা নিজের দিচ্ছে এখানে, সবাই থ্যাংক ইউ বলছে, এবং আমি তোকে থ্যাংক ইউ বলছি, থ্যাংক ইউ। এবং আজকে আমি ওয়েবিনারটা এখানেই শেষ করলাম, আমাদের আজকে অনেক বড় ওয়েবিনার হয়ে গেছে। তো এরপরে যখনই কোনো কেউ এক্সামে প্রিপারেশন নেবে, তখনই আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, এবং সেখানে গিয়ে সেই পার্টিকুলার এক্সামের উপরে যা যা কথাবার্তা হয়েছে সেগুলো সে শর্টে দেখে নিতে পারবে, এবং সে আলটিমেটলি সেই এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করতে পারবে। তো আজকে আমি এখানেই শেষ করলাম। থ্যাংকস টু অল অফ ইউ, থ্যাংকস টু শুভজিৎ। এন্ড করলাম থ্যাংক আমরা। ইউ, থ্যাংক ইউ, টাটা। থ্যাংক ইউ। গুড নাইট এভরিওয়ান, গুড নাইট। গুড নাইট, গুড নাইট।